পার্ট 3 এর দুইটা জিনিস। নাম্বার 1 হচ্ছে টপিক এরিয়া, এটা হচ্ছে জেনারেলাইজড টপিক অফ পার্ট 2 or cue card topic. টপিক এরিয়া আর নাম্বার 2 মানে পার্ট 3 এর দুইটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। আর পার্ট 2 হচ্ছে grammatical expressions and lexical resource angle. খুব একদম ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন বিষয়টা, আন্দাজি মান্দাজি উত্তর দিলে মার্ক পাওয়া যায় না। এই দুইটা বলতে কি বুঝিয়েছি এটা একটু আমি ব্যাখ্যা করব, তারপর প্রশ্ন থাকলে তারপরে আগাবো, প্রশ্ন থাকলে বুঝে নিয়ে তারপরে আগাবো। এই দুইটা বিষয় না বুঝলে এই পার্ট 3 তে এসে সবাই খুবই কম মার্ক পায়। এক্সামিনার দুইটা বিষয় মানে যে গ্রামাটিক্যাল এক্সপ্রেশন এন্ড লেক্সিক্যাল রিসোর্স অ্যাঙ্গেলটা চেক করে থাকেন, আর টপিক এরিয়াটা হচ্ছে আপনার জন্য, মানে আপনি আগে থেকেই জানবেন জেনারেলাইজ টপিক অফ পার্ট 2 অর কিউ কার্ড টপিক। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আপনি পার্ট 2 এর সময় আপনি প্রিপেয়ার থাকবেন যে এই জাতীয় কথা আমাকে এই টপিকে কথা বলতে হবে। ফর এক্সাম্পল, ডেসক্রাইব আ বুক দ্যাট ইউ এনজয়েড রিডিং বিকজ ইউ হ্যাড টু থিঙ্ক এ লট। ইউ শুড সে হোয়াট দিস বুক ওয়াজ, ওয়াই, মানে বইটা হোয়াট বলতে এখানে কি বোঝাবে, বইয়ের নাম কি, লেখক কি, কি বিষয় ছিল, why you decided to read it, এটা মানে কিভাবে আমার হাতে আসলো, কিভাবে পড়ার মানে ডিসিশন নিলাম, কেনই বা পড়লাম, আর what reading this book made you think about, এই বইটা থেকে পড়ে আমার কি চিন্তার উদয় হয়েছিল বা আমার লার্নিং কি ছিল সেটাও চিন্তা, and explain why you enjoy reading this book. হ্যাঁ, এনজয়মেন্টের পয়েন্টগুলো বা ভালো দিকগুলো বইটার, যে কারণে আপনি একে প্রশংসা করছেন। এখন খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা ছিল পার্ট 2 আগে বুঝে নিচ্ছি, কারণ যে পার্ট 2 সাথে পার্ট 3 রিলেটেড। এই যে নাম্বার 1 যেটা টপিক এরিয়া, জেনারেলাইজ টপিক বলতে কি বোঝাবে, এখানে খেয়াল করে দেখেন ডেসক্রাইব আ বুক, তার মানে আপনাকে একটি নির্দিষ্ট বইয়ের কথা বলতে হবে, বইটার নাম বলতে হবে, লেখক বলতে হবে। সো দ্যাট ওয়াজ আ স্পেসিফিক পিস অফ বুক, রাইট? ওটা একটা নির্দিষ্ট একটা বই ছিল, নির্দিষ্ট একটি বই। যেমন ধরেন আপনি হয়তো বলবেন যে দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, একটা মানে 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 টাফ কমপ্লেক্স টাইপ টপিক, কিন্তু তারপরে আমি এটা পড়েছিলাম, তাহলে ওই ব্রিফ হিস্ট্রি অফ টাইম বুকটা নিয়ে আপনি কথা বলবেন। কেউ বলবে যে আমি হুমায়ুন আহমেদের একটা বই আছে আমার আছে জল, এটা একটা নোভেল, ঠিক আছে, এটা একই সাথে মানে হিস্ট্রি, স্যাডনেস, রোমান্টিকতা, ফান, সমস্ত কিছুর একটা সুন্দর সংশ্লেষণ। তো তাহলে আপনি ওই একটি বই নিয়ে কথা বলবেন। সো কিউকার টপিকটা প্রায় এরকম স্পেসিফিক হয়ে থাকে। কিউকার টপিক সবসময় স্পেসিফিক হবে এমন কোনো কথা নাই। কিউকার টপিক নিজেই আবার জেনারেলাইজ হতে পারে, ঠিক আছে। যেমন মানে হতে পারে যে আপনার স্পেশালি আসলে 90% বা মোর দেন দ্যাট মানে পার্সোনালাইজ বা স্পেসিফিকই হয়, বাট জেনারেলাইজ যদি বাই চান্স হয় তাহলে স্পেসিফিক না বলে তখন জেনারেলাইজ করে বলতে হবে। আচ্ছা, কিন্তু এখানে তো স্পেসিফিক ছিল, ডেসক্রাইব আ বুক, আ বুক। খেয়াল করবেন যখন যখন আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় তখন এর উচ্চারণ হয় আ। যে কোনো এক্সেপশন আছে নাকি? আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে এই কেউ কি এ বলে কিনা? না, কেউ এ বলে না। ইংলিশে আর্টিকেল হিসেবে এর উচ্চারণ শুধু আ। সো ডেসক্রাইব আ বুক, এটাও একটা জানার বিষয়। আপনারা অনেক সময় শুনেন কেউ বলে এ, ব্যাপারটা কি? তো আর্টিকেল হিসাবে যখন এ আছে, সবাই আমরা আ বলবো। ডেসক্রাইব আ বুক, তাহলে এটা যে স্পেসিফিক এটা বুঝতে পেরেছি। এখন দেখি আমরা যে জেনারেলাইজ বলতে কি বুঝলাম, পার্ট 3 প্রশ্ন দেখলেই বুঝবো। দেখেন যেমন আসছে চিলড্রেন অ্যান্ড রিডিং, মানে রিডিং হ্যাবিট, তার মানে একটি বই, তাহলে বই থেকে কি কি আসতে পারে? বইয়ের বিভিন্ন প্রকার ভেদ আসতে পারে, রিডিং হ্যাবিট আসতে পারে, চিলড্রেন অ্যান্ড রিডিং আসতে পারে, ইদানিং ই বুকস আছে। হ্যাঁ, তো তাহলে যে আরো বড় প্রশস্ত এরিয়া, ওই নির্দিষ্ট বইটা বাদ, বাট বই এবং পড়াপড়ি নিয়ে অনেক ওয়াইডার এরিয়া, ঠিক আছে, অনেক ওয়াইডার এরিয়া। এক নাম্বারটা কি বুঝতে পেরেছি সবাই? জেনারেলাইজ টপিক বলতে কি বুঝিয়েছি? Mostly the cue card is specific, a specific event, a specific thing, a specific thought, আর ওইটাই বড় হয়ে, নির্দিষ্ট না হয়ে বড় হয়ে আরো বিভিন্ন সাইড দিয়ে সুইট দিয়ে পেঁচায় পুচায় আলাপ আলোচনা। হ্যাঁ, তো এটাই হচ্ছে এই যে পয়েন্ট 1টা বুঝিয়েছি যে কিউ কার্ড টপিক। কিউ কার্ড টপিক কি না, পার্ট 3 টপিক এরিয়া কি? জেনারেলাইজড আর ওয়াইডার এরিয়া
টেকেন ফ্রম পার্ট 2। ঠিক আছে, তো সবাই বুঝতে পেরেছে? তাহলে নাম্বার 1 ছিল, আমি আর লিখছি না, নাম্বার 1 ছিল হচ্ছে পার্ট 3 এর টপিক এরিয়া কি হবে, টপিক এরিয়া অফ পার্ট 3। উত্তর কি? উত্তর হচ্ছে জেনারেলাইজড অর ওয়াইডার এরিয়া, ঠিক আছে, অফ পার্ট 2, যেটা স্পেসিফিক। আর সেকেন্ড পয়েন্টটা ছিল হচ্ছে প্রতিটা কোয়েশ্চেন ইংলিশের একটা নির্দিষ্ট গ্রামাটিক্যাল দিক এবং কিছু লেক্সিক্যাল এক্সপ্রেশনস, মানে ধরেন আমি বললাম যে অন দ্য হোল, তাহলে অন দ্য হোল এটা তো একটা নির্দিষ্ট একটা ফ্রেজ, এটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করি। বললাম অ্যাজ ফার এজ আই এম কনসার্নড, তাহলে এটা আমরা ওপিনিয়নের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে প্রতিটা প্রশ্নের মাধ্যমে হয় আপনাকে চেক করা হয় যে আপনি যে কোনো কিছু বর্ণনা করতে পারেন কিনা, ডেসক্রিপশন। 2 নাম্বার, আপনি ওপিনিয়ন দিতে পারেন কিনা। 3 নাম্বার, আপনি সাজেশন দিতে পারেন কিনা। 4 নাম্বার, আপনি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে পারেন কিনা। 5 নাম্বার বললো যে হোয়াট কাইন্ড অফ ট্রান্সপোর্ট ডু পিপল ইন ইউর কান্ট্রি ইউজ জেনারেলি। তাহলে টকিং অ্যাবাউট আদার পিপল, আপনার দেশের লোক নিয়ে কথা বলা, আপনার নেইবার নিয়ে কথা বলা, টকিং অ্যাবাউট আদার পিপল। হ্যাঁ, তারপরে হতে পারে হচ্ছে গিয়ে কি ফিউচার নিয়ে কথা বলা, মানে প্রেডিকশন করা। হ্যাঁ, তারপরে হতে পারে কম্পেয়ারিং উইথ দি পাস্ট, এটা ভেরি কমন কোয়েশ্চেন ইন পার্ট 3। তাহলে এই যে প্রত্যেকটা বললাম, হ্যাঁ, আমি একটা একটা করে দেখাবো, এখন লেখার দরকার নাই, জাস্ট উদাহরণ দিলাম বোঝানোর জন্য। তো যখন আপনাকে বলা হচ্ছে, ধরেন কিউকার টপিক ছিল হচ্ছে এই যে আবুক, পার্ট 3 তে এসে দেখি তো এই যে উইল ইলেকট্রনিক বুকস এভার কমপ্লিটলি রিপ্লেস প্রিন্টেড বুকস ইন দি ফিউচার। তাহলে সবসময় মনে রাখবেন, আপনার এখানে চিন্তা ভাবনার উপরে কোনো মার্ক নাই, আপনার ওপিনিয়নের কোয়ালিটির উপরে কোনো মার্ক নাই। পুরোটাই হচ্ছে স্পিকিং যাচাই, কিসের উপরে? আপনার ফ্লুয়েন্সি, কোহিয়ারেন্স, প্রোনাউন্সিয়েশন। এই দুইটা হলো গিয়ে একটা বিষয়, মানে এই দুইটা বিষয়। আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবং অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি। এই 4টা বিষয়ের উপরে এক্সামিনার মার্ক করবেন, আপনি যাই বলে থাকেন না কেন। আচ্ছা, কিন্তু এই পার্ট 3 তে আরেকটা জিনিস চেক করা হচ্ছে। আরেকটা জিনিস মানে কি, 4টার বাইরে নেই, 4টার ভিতরে একটা স্পেশাল জিনিস চেক করা হচ্ছে। উইল ইলেকট্রনিক বুকস, উইল তার মানে প্রেডিকশন, ল্যাঙ্গুয়েজ অফ প্রেডিকশন এন্ড স্পেকুলেশন, ভবিষ্যৎ সংক্রান্তে আন্দাজ করা, ভবিষ্যৎ সংক্রান্তে গেস করা। তাহলে এখন ফিউচার নিয়ে কথা বলতে গেলে, ভবিষ্যৎ সংক্রান্তে আন্দাজ করতে গেলে কি কি এক্সপ্রেশন আসে, কি কি বাদ দেন আপনি, আপনি একটাও এক্সপ্রেশন আপনি প্রডিউস করতে পারেন কিনা, এইটা দেখার জন্যই আপনাকে পার্ট 3 প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে এই যে ফিউচার প্রেডিকশনের যে ল্যাঙ্গুয়েজ আপনি একটা দুইটা দিবেন, এটাতে আপনি কিসে মার্ক পাবেন? আপনি সাথে সাথেই মার্ক পাবেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে, সাথে সাথেই মার্ক পাবেন লেক্সিক্যাল রিসোর্স। ওই ফ্রেজগুলোর মাধ্যমে কি হবে, আপনার মানে ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েসি হবে, ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা দেখি তো, তাহলে আমরা একটু চেক করি যে কোন প্রশ্ন দিয়ে কি চেক করে। হোয়াট আর দ্য মোস্ট পপুলার টাইপস অফ চিলড্রেন বুকস ইন ইয়োর কান্ট্রি? আচ্ছা, এটা কি চেক করছে বলেন তো? একটা হলো গিয়ে স্পিকিং ক্রাইটেরিয়া, আরেকটা হলো স্পেশাল অ্যাঙ্গেল। এই থার্ড পার্টের দ্বিতীয় পয়েন্ট হলো স্পেশাল অ্যাঙ্গেল, মানে যে সাজেশন চেক করছে, ডেসক্রিপশন চেক করছে, মানে ডেসক্রিপশন এন্ড লিস্টিং। লিস্টিং মানে মানে একটা দুইটা তিনটা এরকম বলা, ডেসক্রাইব করা কোনো কিছু। তারপরে হতে পারে ওপিনিয়ন চেক করছে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট চেক করছে, হ্যাঁ, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলা চেক করছে, ফিউচার নিয়ে কথা বলা চেক করছে। তাহলে এখন আমরা বুঝবো যে এটা কি, এটা হচ্ছে ডেসক্রাইবিং এন্ড লিস্টিং। এবং এখানে একটা, যে এখানে যেমন বলেছিলাম যে উইল ইলেকট্রনিক বুকস এভার কমপ্লিটলি রিপ্লেস, তাহলে এখানে হচ্ছে কি আপনার মানে প্রেডিকশন নিয়ে কথা বলতেছে। কিন্তু এই প্রেডিকশন নিয়ে কথা বলে আপনি কিসে মার্ক পাবেন? মার্ক পাবেন মানে দেখেন দুইটা জিনিস, একটা হলো স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়া, আরেকটা হলো স্পেশাল অ্যাঙ্গেল। এই থার্ড পার্টের জন্য স্পেশাল অ্যাঙ্গেলটা হচ্ছে প্রেডিকশন, ফিউচার প্রেডিকশন। কিন্তু এই ফিউচার প্রেডিকশনকে যদি আমি স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়ার সাথে কানেক্ট করি, তাহলে সবগুলা হবে না, দুইটা জিনিস এখানে চেক করা হবে। যেহেতু প্রেডিকশনের ল্যাঙ্গুয়েজ আসবে, কাজে লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি হবে। আর প্রেডিকশনের ল্যাঙ্গুয়েজটা এসে তখন কি করবে, ওই স্ট্রাকচারটাকে রিচ করবে, ফলে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আপনি নাম্বার পাবেন। আর এইটা বলার সময় যে প্রোনাউন্সিয়েশন, সেটা তো খেয়াল করবেই, আর ফ্লুয়েন্সি অটোমেটিক্যালি। তাহলে এখন যেই 4টা ছিল মানে মার্কিং ক্রাইটেরিয়া, তার ভিতরে আমরা 4টাকে 2 ভাগে ভাগ করে ফেলতে পারি, 2 করে। যেমন প্রত্যেকটা কথারই ফ্লুয়েন্সি, কোহিয়ারেন্স এবং প্রোনাউন্সিয়েশন, দেখেন এই দুইটা একটা জিনিস। প্রত্যেকটা কথারই কোনো স্পেশাল অ্যাঙ্গেল ছাড়াই প্রত্যেকটা কথারই ফ্লুয়েন্সি, কোহিয়ারেন্স এবং প্রোনাউন্সিয়েশন অটো চেক হতে থাকবে প্রত্যেকটা কথা, মানে প্রত্যেক প্রশ্নে, প্রত্যেক পার্টে। এটা ইউনিভার্সাল। আর নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে যাচাই করা হয় স্পেসিফিক ভোকাবুলারি অফ দ্যাট এরিয়া, ওই প্রশ্নের এরিয়ার নির্দিষ্ট অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি আপনি প্রডিউস করতে পারেন কিনা। এবং আরেকটি হচ্ছে
আপনার যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিটা ঠিক আছে কিনা ওই বিষয়ে কথা বলতে গেলে। তাহলে আমরা মানে এই জিনিসটা একদম মাথায় পরিষ্কার ঢুকাই নেই যে ফ্লুয়েন্সি, কোহিয়ারেন্স এবং প্রোনাউন্সিয়েশন পুরোটা পার্ট জুড়েই, সব জুড়েই, পুরো স্পিকিং 11 থেকে 14 মিনিট হবে এই পুরো স্পিকিং পার্ট জুড়েই। আর নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে মাঝে মাঝে স্পেশালি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবং আপনার লেক্সিক্যাল রিসোর্স স্পেশালি চেক করা হবে কিছু প্রশ্নের মাধ্যমে, যেটা পার্ট 3-তে মানে মোর রেলেভেন্ট। পার্ট 1-এও আছে, যে এরিয়া নিয়ে কথা বলছেন সেখানকার ভোকাবুলারিটা মানে অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিনা, চিলড্রেন নিয়ে কথা বলতে গেলে কি কি শব্দ আসে সেটা চেক করা হয়েছিল পার্ট 1-এ। আর এখানে প্রায়ই হবে যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবং ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স, এই দুটো জিনিস বিভিন্ন প্রশ্নের মাধ্যমে চেক করা হবে, বিভিন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে চেক করা হবে। কাজে আপনাকে এখানে বুঝতে হবে 1 নাম্বার প্রশ্নের অ্যাঙ্গেলটা কি, কি চাচ্ছে, ওই অনুযায়ী আপনার এক্সপ্রেশন দিতে হবে। ফলে আপনি লেক্সিক্যাল রিসোর্স এবং গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে বেশি মার্ক পাবেন। এই কথাটা বোঝা গেছে কিনা? এই কথাটা বোঝা গেছে কিনা? আপনার প্রশ্ন শুনেই বুঝতে হবে কি চাচ্ছে, তাহলে ওই এক্সপ্রেশন গুলো দিবেন। ওই এক্সপ্রেশন গুলো দিলে অটোমেটিক্যালি আপনি ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে হায়ার মার্ক পাবেন। কাজে ওই যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবং ভোকাবুলারি, এটা মানে এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা অটোমেটিক্যালি হবে যখন আপনি কোশ্চেনের অ্যাঙ্গেলটা বুঝে ওই এক্সপ্রেশন গুলো প্রডিউস করতে পারবেন। ওই এক্সপ্রেশন গুলো আমাদের সবারই জানা বেশিরভাগই, বাট এটাকে একটু গুছায় স্টকে রাখতে হবে পরীক্ষার জন্য। কারণ পরীক্ষা তো 14 মিনিটের ভিতরে, 11 থেকে 14 মিনিটের ভিতরে হয়ে যাবে, তখন জানলে তো হবে না। পরে চিন্তা করবেন, আয় হ্যাঁ এটা বলতে পারতাম, মুখ দিয়ে আসলো না। তাহলে এই মুখ দিয়ে যে আসলো না, এটাকে আসানোর ব্যবস্থা কি? এটা হচ্ছে গুছায় গাছায় যাইতে হবে পরীক্ষার আগে, প্রশ্ন দেখলেই যাতে ওই জিনিস মারতে পারি, ওই জিনিস মেরে দিতে পারি ইনস্ট্যান্ট। আচ্ছা, এক্সপ্রেশন কেমনে প্রকাশ করবো ওইটার জন্যই তো ক্লাস আজকে। আগে তো ব্যাপারটা বুঝতে হবে, কি শিখিতে যাইতেছি এবং কি কি দরকার আগে তাহা জানিতে হইবে, তারপরে যা যা প্রয়োজন তাহা তাহা শিখিতে হইবে। ঠিক আছে, এটা হলো শেখার তরিকা। কারণ আমি আপনার এক্সপ্রেশন দিয়ে দিলাম, আপনিও হেভি করে আপনি এক্সপ্রেশন লিখলেন, লিখা টিখা বাস ব্যাগের ভিতরে ঢুকায় বসে রইলেন, লাভ কি হইলো? গুরুত্ব তাকে আপনাকে বুঝতে হবে এবং কিভাবে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন সেটা আপনার বুঝতে হবে আগে। আমাদের কিন্তু এই লার্নিং এর ল্যাকিংই হচ্ছে এগুলো। এই জন্য আমি শুরুতে সবসময় দেখবেন ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই যে আমি কেন শেখাতে যাচ্ছি। আপনার মাথার ভিতরে যদি ফিলিংসটা না আসে তাহলে ইউ ক্যান নেভার প্রডিউস। এবং সারা জীবন ধরে খেয়াল করে দেখেন, অনেক মনোযোগ দিয়ে পড়ছি, পাস করছি, ভালো গ্রেডও পাইছি, কিন্তু মানে প্রডিউস করতে পারি না। ওই জিনিস মুখে আসে না, ওই জিনিস লিখায় আসে না। ওয়াই? ওয়াই? কারণ ওটা পরীক্ষায় পাস করার জন্য করছিলাম, ওটার গুরুত্বটা বুঝে নিয়ে, ঠিক আছে, এইভাবে কখনো করি নাই বলেই মাথা থেকে হাওয়া হয়ে যায়, আর রাইট টাইমে প্রডিউস করতে পারি না। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা ডাইরেক্ট অ্যান্সারে চলে যাব। এইখানে সাজেশন হচ্ছে জাস্ট কোনো পেঁচাপেচি নাই, ডাইরেক্ট অ্যান্সারে যাব, কিন্তু এখানে একটু লঙ্গার উত্তর দিতে হবে, একটু ডিটেইলড ইনফরমেশন দিতে হবে। কিভাবে লঙ্গার উত্তর দেবো তার স্ট্রাকচারও আমি দিয়ে দেবো। ওই যে মানে সাজেশন, ওপিনিয়ন, এগুলো আমরা জানি সব, তারপরে এক জায়গায় লিখে ফেলবো আমরা। আপনারা সবাই কাগজ কলম নেন, তুলে ফেলবেন। আমি কাগজটা আপলোড করবো, এই একই কাগজে আমি মানে স্পিকিং এর পুরোটা লিখছি, তো এই জন্য আপলোড করি নাই। আজকের পরে এই এই পুরো কাগজটা দিয়ে দেবো, এই একটা ফাইলেই লিসেনিং এর স্পিকিং এর যা যা ছিল সব পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে ফ্রেজ গুলো তো আমরা দেবই, বাট কিভাবে আপনি কিসের পরে কি বলবেন। হ্যাঁ, যেমন দেখেন পার্ট 3-র জন্য একটা কমন স্ট্রাকচার দিই আপনাদের। পার্ট 3-র জন্য একটা কমন স্ট্রাকচার দিই আপনাদের, এটা হচ্ছে গিভ ডাইরেক্ট আনসার প্লাস give reasons plus give example plus wrap up or conclude. This is a very good system. এইভাবেই দিতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা যখন কিছুই জানি না, লাইন ছাড়া, তখন খারাপ হয়ে যায়। তো মোটামুটি এটাকে একটা গাইডলাইন হিসেবে রাখলে, মাঝে মাঝে ভ্যারি করলে সমস্যা নাই, বাট এটাকে গাইডলাইন হিসেবে রাখলে অ্যাটলিস্ট একটা তাল থাকবে আর কি। হ্যাঁ, এবং there is a very good way to express মানে to express any longer conversation. এখানে একটু লম্বা হয় আর কি, 4-5 লাইন, হ্যাঁ, বা 3-4 লাইন মিনিমাম লঙ্গার, এরকম কথাবার্তা হয়। সো গিভ ডাইরেক্ট অ্যান্সার প্লাস গিভ রিজনস, একটু আমি লিখে দিচ্ছি দাঁড়ান। Give direct answer plus give reason plus give example plus wrap up or conclude. শেষ কথা। এই দেখেন, এটা তুলে নেন, এটা পার্ট 3-তে উত্তর দেওয়ার একটা মানে সুন্দর ওয়ে। এখন যদি কোয়েশ্চেনটা একটু লং, মানে কোয়েশ্চেনটার উত্তরটা একটু লঙ্গার হয়, তাহলে রিজনের ক্ষেত্রে মানে 2টা লাইন বলবেন, 3টা লাইন বলবেন, এক্সাম্পলে 2টা লাইন বলবেন। আর যদি উত্তরটা একটু শর্টার হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টই থাকবে, একটা লাইন করে বলবেন।
আচ্ছা, কেন বলতেছে যে এই, আমি বুঝলাম না কেন বলতেছে যা লেখা হয়েছে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবার দিচ্ছি। ঠিক আছে, তাহলে এরকম একটা স্ট্রাকচারে কথা বলার অভ্যাস করলে হবে কি, অন্তত মুখটা চালু থাকবে। এই আ উম করে থেমে যাওয়া এটা খুব খারাপ, একদম রিডিং এর স্কোর সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, অনেকে চ্যাটের ভিতরে যে মিটিং গ্রুপ চ্যাট সেকশনটা না হয়ে অটোমেটিক্যালি, এটা জুমের কি যেন একটা হয়, চ্যাট বক্সে দেখা যাবে যে কোনো একজনের নাম চলে আসছে। তো তখন ওই অবস্থায় আমি লিখলে আপনারা দেখবেন না, আবার নাম চলে আসলে দেখা যাবে যে গ্রুপ চ্যাট হয়তো আপনি দেখবেন না। এই ধরনের কোনো একটা ইস্যু আছে আর কি। তো ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট পার্টে যেটা করব এখন 10টা 45 পর্যন্ত, এটা হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা বোঝার মানে চেষ্টা করব, কথা না বলে। সেকেন্ড পার্টে আমি প্রত্যেকটার এক্সপ্রেশন দিয়ে দেবো, প্রবাবল লিস্ট। এগুলো সবগুলো আমাদের জানা, নতুন কিছু না, বাট এক জায়গায় থাকা এবং পরীক্ষার জন্য মাথার ভিতরে থাকা, পকেটের ভিতরে রাখা, এবং তারপরে ওই পকেট থেকে মাথা থেকে নিয়ে পরীক্ষার আগে এগুলোকে প্র্যাকটিস করে ফেলা, তাহলে তখন হবে। কিন্তু যদি মানে জিনিসগুলো যতই জানা থাকুক আমাদের, মানে তখন হয় কি, লিখলে বা বললে হ্যাঁ আমি এটা জানি, কিন্তু আপনি তো বলেন না, আপনি তো কন না, আপনি তো লিখেন না, রাইটিং এ স্পিকিং এ বলেন না। তাহলে এর জন্য কি করতে হবে? এর জন্য এই যে দেখেন, আমার সাথে এখন লিখতে হবে, যখন আমি এক্সপ্রেশন গুলো দেবো লিখবো, তারপরে হচ্ছে গিয়ে আবার আবার ম্যাটেরিয়াল পাইলে সেটা নিবেন, কিন্তু সেটা নিয়েই খুশি থাকার কোনো কারণ নাই, কোনো কাজই হয়নি আপনার এখনো। তারপরে কথাবার্তার ভিতরে এই যে এই থার্ড পার্টের কোশ্চেন নিয়ে নিজে নিজে একা কথা বলতে হবে, রেকর্ড করতে হবে, অনেক কাজ কিন্তু স্যার নিজের। এখন নিজের কাজ যদি না করি, আমরা বলি যে সময় পাই না অমুক তমুক, তাহলে কিন্তু এটা নিজেকেই নিজে এক্সকিউজ দেওয়া হয়। হ্যাঁ, মানে একটু হিউজ ওয়ার্ক, মানে মানে হিউজ লোড নিতে হবে যদি আপনি সত্যিই ভালোভাবে প্রিপেয়ার হতে চান। আমি আপনাকে জাস্ট ওয়ে গুলো দেখিয়ে দিচ্ছি, একেবারে প্রপার সাইন্টিফিক ওয়ে। ঠিক আছে, বাট তারপর আপনি যদি নিজে ওইটা লোড না নিয়ে যদি ওইভাবে প্র্যাকটিসটা না করেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না পরীক্ষার হলে। আপনি সবই বুঝছেন, আপনি সবই বুঝে গেছেন, আপনার সব ম্যাটেরিয়ালস আছে, বাট আপনি প্রডিউস মানে মুখ দিয়ে বের হবে না। তো তাহলে তখন তো আপনার মার্ক আসবে না আসলে। তো আমরা চেষ্টা করি একটু বোঝার যে অ্যাঙ্গেল গুলা কি, একটু অ্যাঙ্গেল গুলা বুঝি কিনা। ঠিক আছে, হোয়াট আর দ্য মোস্ট পপুলার টাইপস অফ চিলড্রেন বুকস ইন ইউর কান্ট্রি? এটা হচ্ছে ডেসক্রিপশন এন্ড লিস্টিং। হোয়াট আর দ্য বেনিফিটস? ডেসক্রিপশনের কোনো মানে মানে কোনো ইয়ের দরকার নাই, ডেসক্রিপশনের কোনো এক্সপ্রেশনের দরকার নেই, আমরা ওপিনিয়ন ওগুলো নেব। ঠিক আছে, এখানে বরং চেক করছে পপুলার টাইপস অফ চিলড্রেন বুকস। এই টাইপস অফ চিলড্রেন বুকস এর ভোকাবুলারি চেক করা হচ্ছে এখানে। শুধুমাত্র এই ডেসক্রিপশনে ভোকাবুলারি চেক, খালি ডেসক্রিপশনটা বুঝবেন আর চিন্তা করবেন ভোকাবুলারি চেক। যেমন চিলড্রেন বুকস এর টাইপ, কেউ লিখতে পারবেন কোনো শব্দ? চিলড্রেন বুকস এর টাইপ কেউ লিখতে পারবেন কোনো শব্দ? ওকে, খালি স্টোরি না, যেমন ফেরি টেলস, কমিক্স, রাইট, কমিক্স, ফেরি টেলস, কার্টুন। হ্যাঁ, এখন আছে ওই যে আপনার ইয়ে, ওই যে মাঙ্গা আছে, মাঙ্গা, জাঙ্গল বুক। জাঙ্গল বুক তো একটা নির্দিষ্ট বইয়ের নাম। ফেবলস, রাইট, মানে টাইপস অফ। যেমন যদি বলি যে টাইপস অফ মিউজিক, তাহলে কি হবে? তাহলে হবে রক, পপ, রেগে, এগুলা। তাহলে প্রায় এরকম টাইপস অফ অমুক দিয়ে ভোকাবুলারি চেক করে। ফিকশনস, সায়েন্স ফিকশনস, হ্যারি পটার না। হ্যারি পটার ইজ দ্য, শোনেন, এই যে হ্যারি পটার, যে মানে হ্যারি পটার হবে না, কারণ হ্যারি পটার ইজ দ্য নেম অফ এ স্পেসিফিক বুক। আর এখানে বলছে টাইপস, টাইপ কোনোদিন স্পেসিফিক নাম হয় না। হ্যারি পটারের টাইপ কি হবে? হ্যারি পটারের টাইপ হবে ফ্যান্টাসি, ফ্যান্টাসি স্টোরি, ফ্যান্টাসি স্টোরি। ঠিক আছে, ফ্যান্টাসি স্টোরি, ফ্যান্টাসি না, ফ্যান্সি, ফ্যান্সি, এই যে টি এটা বাদ যাবে, ফ্যান্সি। হ্যাঁ, ফ্যান্সি নোভেল, রাইট, ফ্যান্সি নোভেল, বেটার ভার্সন। তাহলে হ্যারি পটারটা না, তাহলে আমরা বুঝতে পারছি নির্দিষ্ট না। টাইপস যখন হবে তখন আমাকে জনরা বলতে হবে, ক্লাস বলতে হবে, হ্যাঁ, টাইপস বলতে হবে। ওকে, ফাইন। তাহলে এখানে এটাই চেক করা হচ্ছে। তাহলে এখন কি এরকম একটা প্রশ্ন আসলে আপনারা বুঝবেন না যে কি চেক করা হচ্ছে? বোঝা যাবে? হোয়াট টাইপস অফ মিউজিক। হ্যাঁ, তাহলে ক্লাস, জনরা, এইটার মানে ওই মিউজিকের জনরা ভোকাবুলারি চেক করা হচ্ছে। আচ্ছা, হোয়াট আর দ্য বেনিফিটস অফ প্যারেন্টস রিডিং বুকস টু দেয়ার চিলড্রেন? কি চেক করা হচ্ছে? অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ। এখানে ডিসঅ্যাডভান্টেজ না, এখানে অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ মানে বেনিফিট, মানে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজের ল্যাঙ্গুয়েজ। শুড প্যারেন্টস অলওয়েজ লেট চিলড্রেন চুজ দ্য বুকস দে রিড?
এটা দিয়ে কি চেক করা হচ্ছে? হ্যাঁ, রাইট। ওপিনিয়ন অথবা শুড হলে জেনারেলি আমরা বলি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট, ওপিনিয়ন ভিউ পয়েন্ট মানে একই টাইপের, বাট ভিউ পয়েন্টটা হচ্ছে আসলে অ্যাঙ্গেল, বাট ওখান থেকে ওই অ্যাঙ্গেল থেকে ফাইনালি একটা ওপিনিয়ন দিতে হয়। ঠিক আছে, সো এটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, ওপিনিয়ন অর পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, হাউ পপুলার আর ইলেকট্রনিক বুকস আর ইন ইয়োর কান্ট্রি? ওই যে describe, description, and talking about other people or other things. In your country, যখন বলবে talking about other people or other things. What are the advantages of parents reading electronic books? Abar benefits by advantages. Will electronic books ever completely replace printed books in the future? এটা কি চেক করছে? এটা কি চেক করছে? Prediction, speculation. Fine. আমরা চলে যাই আবার আরেকটাতে। ও, এটা আবার এই পেন আসলো কোথেকে আবার? আরেকটাতে চলে যাই। পার্ট 1 ছিল সোশ্যাল মিডিয়া নিয়ে, পার্ট 1 এর সাথে পার্ট 2 কোনো সম্পর্ক নেই। পার্ট 2 তো আপনি তো র্যান্ডম কার্ড নিয়েছেন। পার্ট 1 কন্ট্রোল, পার্ট 1 টপিক কি হবে এটা কন্ট্রোল বাই দ্য এক্সামিনার। আর পার্ট 2 আসলে আপনি নিজের লাক অনুযায়ী নিয়েছেন, ওই অনুযায়ী পার্ট 3 হবে। যতগুলা কিউ কার্ড থাকবে প্রত্যেকটা রিলেটেড পার্ট 3 এর কোশ্চেন এক্সামিনারের কাছে থাকবে। ধরেন 50টা কিউ কার্ড আছে, তাহলে ওই 50টা কিউ কার্ডেরই পার্ট 3 কোশ্চেন এক্সামিনারের কাছে থাকবে। আপনি যেটা টানবেন সেটার পার্ট 3 আপনাকে জিজ্ঞেস করবে। Describe something you like very much which you bought for your home. আচ্ছা, তাহলে এখানে which you bought for your home, তাহলে এখানে মানে একটা নির্দিষ্ট জিনিস, তাহলে পার্ট 3 কি হতে পারে? যেমন বাইং নিয়ে হতে পারে, কেনা নিয়ে হতে পারে, আবার হোম নিয়ে হতে পারে। মানে এখানে দুইটা আইডিয়া আছে, একটা কেনাকিনির বিষয় আর একটা হচ্ছে হোমের বিষয়। তাহলে এখন দেখি, এই যে হোম টেক আপ করছে ওরা, ক্রিয়েটিং এ নাইস হোম, different types of home. Why do some people buy lots of things for their home? এটা কি চেক করা হচ্ছে? এটা কি চেক করা হচ্ছে? কি চেক করা হচ্ছে? উত্তর চাই নেই তো, আমরা তো প্র্যাকটিস করছি কি চেক করা হচ্ছে বুঝতে পারি কিনা। নো, ওয়াই মানে হচ্ছে রিজনস, রিজনস অর জাস্টিফিকেশন, রিজন অর জাস্টিফিকেশন, রিজনস অর জাস্টিফিকেশন। কেন একটা জিনিস করা হয় এটা বলে রিজনস অর জাস্টিফিকেশন। ঠিক আছে, তাহলে চেকিং ল্যাঙ্গুয়েজ অফ রিজনস এন্ড জাস্টিফিকেশন। ওয়াই, রিজন। যেমন একবার বললেন যে দ্য রিজন ইজ দ্যাট, দ্য রিজন ইজ দ্যাট, তারপর যদি দুইটা সবসময় একাধিক দিতে হয় এখানে একটু লঙ্গার, এবং সেকেন্ডটা বলবেন, তাহলে তখন কি বলবেন? মানে বিকজ, বিকজ অথবা ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট। এগুলো আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। Do you think it's very expensive to make a home look nice? So what's that? কি চেক করা হচ্ছে? কিসের কিসের vocabulary? আচ্ছা, ফাইন। হ্যাঁ, so point of view, POV, opinion or POV? হ্যাঁ, opinion or POV? POV মানে point of view. Why don't some people care about how their home looks? এটা কি? এটাও reason. In what ways is living in a flat apartment better than living in a house? এটা কি চেক করতেছে? প্রশ্ন করার সাথে সাথে যাতে আপনি আপনার ভিতরে বোধ তৈরি হয় যে কোন জিনিস, কোন এক্সপ্রেশনটা আমার কাছে চাওয়া হচ্ছে। এগুলো হচ্ছে এক্সপ্রেশন, যে রিজন, অপিনিয়ন। হ্যাঁ, না, ইন হোয়াট ওয়েজ লিভিং ইন বেটার ফর ইজ বেটার দেন, কম্প্যারিজন, কম্প্যারিজন, বেটার দেন। তাহলে ইউ মাস্ট বি এবল টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কম্প্যারিজন। কোন দুইটার কম্প্যারিজন? ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট একদিকে, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট যে কোনো একটা বলা যাবে, আর একটা হচ্ছে পার্সোনাল হাউস। হাউস আর ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের পার্থক্য জানেন তো আপনারা, না? হাউস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, হাউস হচ্ছে আলাদা 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 বাড়ি, মানে কম্পাউন্ড, যে কম্পাউন্ড প্রেমিস সহ, যে মানে একতলা বাড়ি হোক বা ডুপ্লেক্স বাড়ি হোক, নিজস্ব বাড়ি, কোনো আলাদা আলাদা ফ্ল্যাট নাই। আর ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট তো হচ্ছে কি একটা বিল্ডিং এ এক ফ্লোরে একাধিক অ্যাপার্টমেন্ট থাকতে পারে, ইউ নো ইট। সো এই দুইটার ভিতরে কম্প্যারিজন, তাহলে ল্যাঙ্গুয়েজ অফ কম্প্যারিজন আসতে হবে এখানে।
ডু ইউ থিঙ্ক হোমস উইল লুক ডিফারেন্ট ইন দ্য ফিউচার? তাহলে এখানে দুইটা জিনিস, প্রেডিকশন উইথ মাই অপিনিয়ন। এখানে হ্যাঁ, পয়েন্ট অফ ভিউ পিওভি প্লাস প্রেডিকশন, ফিউচার যেহেতু এখানে মিক্স দিছে, হ্যাঁ প্রেডিকশন প্লাস পিওভি, কারেক্ট। Do you agree that the kinds of homes people prefer changes as they get older? এটা হচ্ছে agree disagree আর কি, ঠিক আছে? agree disagree করে আমার opinion দেওয়া, agree disagree করে আমার opinion দেওয়া। Do you agree that kinds of homes people prefer change as they get older? মানে কি, বয়সের সাথে সাথে বসবাস করার বাড়ির ধরন পরিবর্তন হয় কিনা, এটাকে আমি অ্যাগ্রি করি কিনা। ওকে ফাইন, চলে যাই আবার আরেকটাতে। এটা একটা প্র্যাকটিস কিন্তু, যেটা আমার সাথে ছাড়া দেখবেন যে আপনার প্র্যাকটিস করা হচ্ছে না। সো লেটস ডু ইট। এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সামিনার প্রশ্ন করে যায়, কেউ কিচ্ছু বোঝে না, মনে করে কি ওর একটা উত্তর চাচ্ছে। আরে মানে উনি তো উত্তরের কোয়ালিটি যাচাই করেন না, উনি ল্যাঙ্গুয়েজের কোয়ালিটি যাচাই করার জন্য একটা নির্দিষ্ট প্রশ্ন করেছেন। এই যে মাইন্ডসেট পরিবর্তন আর যার এই মাইন্ডসেট নেই, এই দুইটার ভিতরে বিরাট পার্থক্য আছে স্কোরের। আপনি বুঝতে পারলে ওই অনুযায়ী প্রডিউস করার চেষ্টা করবেন অ্যাটলিস্ট। এই বিষয়টা অনেকের জানাই নাই, মনে করে যে এমনি প্রশ্ন করতেছে আমি ইংলিশে উত্তর দিচ্ছি, কিন্তু এক্সামিনার কি উদ্দেশ্যে জিজ্ঞেস করছেন যদি আপনি বুঝে ফেলতে পারেন, দ্য গেম বিকামস more fun, easier, and it's easy to produce what the examiner wants. Examiner যা চান সেটা তখন আপনি প্রডিউস করতে পারবেন। Part 2, describe a very difficult task. The task তার মানে হচ্ছে কাজ, তার মানে ওয়ার্ক, জব, এগুলো হতে পারে। Part 3, that you succeeded in doing as part of your work or studies. তাহলে ওয়ার্ক হতে পারে, স্টাডি হতে পারে, আবার এমনিতেই যে কোনো কাজ নিয়ে কথা হতে পারে। কি আসছে দেখি, জবস, ওই যে পার্ট 2 এর সাথে রেখে মিল রেখে ওয়াইডার টপিক, এবং ক্যারিয়ারও আসছে, যে টাস্ক থেকে ক্যারিয়ার পর্যন্ত আসছে। ডিফিকাল্ট জবস, পার্সোনাল এন্ড ক্যারিয়ার সাকসেস। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যাঙ্গেল কি। অ্যাঙ্গেল যে একটু আগে যা প্র্যাকটিস করছিলাম, হোয়াট আর দ্য মোস্ট ডিফিকাল্ট জবস দ্যাট পিপল ডু, কি চেক করা হচ্ছে। বলার সাথে সাথে এক্সামিনার কোশ্চেন করার সাথে সাথে বুঝতে হবে উইদিন মাইক্রোসেকেন্ড। হোয়াট মানেই হচ্ছে গিয়ে মানে ডেসক্রিপশন, সিম্পল না। কেমনে অপিনিয়ন, কেমনে কম্পারিজন। হোয়াট আর দ্য মোস্ট ডিফিকাল্ট জবস দ্যাট পিপল ডু, ডেসক্রিপশন হোয়াট। আচ্ছা, এবং ভোকাবুলারি কি, টাইপস অফ জবস। ভোকাবুলারি হচ্ছে টাইপস অফ জবস। একটা হচ্ছে অ্যাঙ্গেল, একটা হচ্ছে এখানে গ্রামার এন্ড ভোকাবুলারি। আচ্ছা, বলে দিই আপনাদেরকে, প্রথম প্রশ্নটা প্রায় ডেসক্রিপশন এবং ভোকাবুলারি চেক করে, টাইপস অফ সামথিং এর ভোকাবুলারি চেক করে। পার্ট 3 এর প্রথম প্রশ্নটি ইন মোস্ট কেসেস ডেসক্রিপশন এবং কোন একটা টাইপের ভোকাবুলারি লিস্ট চেক করে। নেক্সট, why do you think some people choose to do difficult jobs? Reasons. Do you agree or disagree that all jobs are difficult sometimes? Agree plus opinion, কারণ agree disagree করে একটা opinion তো দিতে হবে। Do you agree or disagree? Agree disagree থাকলেই agree disagree plus opinion, AGDG plus opinion। ভেরি গুড, এই যে সুন্দর করে লিখছে তাপস কুমার দাস। শুধু opinion না, এটা agree disagree এর ল্যাঙ্গুয়েজ আছে। How important is it for everyone to have a goal in their personal life? আচ্ছা, how important is it? এইটাও একটা vocabulary check plus description plus also justification. How important, তার মানে কিছু রিজন তো দিতে হবে, কিছু রিজন তো, যদিও why জিজ্ঞেস করেনি, বাট it should be supported by reasons. তাহলে what থাকলে description এবং vocabulary check, how থাকলে description, তারপরে হচ্ছে আপনার মানে ডেসক্রিপশন এন্ড রিজনস, মানে মিক্সড থাকবে শেষের দিকে, ডেসক্রিপশন এন্ড রিজন। হাউ ইম্পর্টেন্ট ইজ ইট, এটা কতটা ইম্পর্টেন্ট। ইজ ইট অলওয়েজ নেসেসারি টু ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু অ্যাচিভ ক্যারিয়ার সাকসেস? এইটা কি বলেন দেখি, ভিন্নভাবে আসছে কোশ্চেন। ইজ ইট মানে অক্সিলারি ভার্ব দিয়ে।
হ্যাঁ, অলমোস্ট লাইক অপিনিয়ন, ওই যে পয়েন্ট অফ ভিউ পিওভি। এটা কি মানে এটা কি অলওয়েজ নেসেসারি, মানে আপনার আপনার মতামত বা আপনার দৃষ্টিভঙ্গি কি? সো ওপিনিয়ন প্লাস পিওভি, ফাইন। তাহলে এখন কি আমরা আমরা কিন্তু বুঝতে পারবো এখন, না মানে একটা খালি মিয়ারলি একটা ইংলিশ কোশ্চেন হইলো, আমার যা মনে আসলো ইংলিশে বলার চেষ্টা করলাম, এরকম যেন সিম্পল গেম না থাকে। ঠিক আছে, আপনার একটু এক্সপার্ট ভিউয়ে কোশ্চেনটা রিসিভই করবেন এক্সপার্ট হিসাবে, যে না আমি বুঝি এক্সামিনার কি টেস্ট করছে, এর ভিতরে লুকায় আছে এগুলা। ডু ইউ থিঙ্ক দ্যাট সাকসেসফুল পিপল আর অলওয়েজ হ্যাপি পিপল? আবার ওই পিওভি এন্ড অপিনিয়ন। তাহলে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু জেনারেলাইজ করে ফেলতে পারি। খেয়াল করে দেখেন, হোয়াট থাকা মানে ডেসক্রিপশন অ্যান্ড নির্দিষ্ট ভোকাবুলারি চেক। হাউ থাকা মানে কিন্তু ডেসক্রিপশন অ্যান্ড রিজনস। যে কোনো অক্সিলারি ভার্ব যদি থাকে, আর যদি থাকে যে মানে হোয়াট ডু ইউ বিলিভ, ডু ইউ থিঙ্ক, তাহলে তো বুঝি। ওগুলা ছাড়া যদি অক্সিলারি ভার্ব থাকে ইজ, ডু, ডাজ, তাইলেও এটা পিওভি এন্ড অপিনিয়ন। কি বোঝা যাবে না স্যার এখন থেকে? এটা একটু নিজেরাও প্র্যাকটিস করবেন, প্রশ্ন থেকে যাতে দ্রুত বুঝতে পারেন। একদম প্রশ্ন পড়ার সাথে সাথে যাতে আপনি মিনিং এবং অ্যাঙ্গেল দুইটাই বুঝতে পারেন, মিনিং এবং অ্যাঙ্গেল যাতে দুইটাই বুঝতে পারেন। এইভাবে একটু প্রিপেয়ার্ড হলে তখন কি হবে, অ্যাটলিস্ট আপনি একটা হলেও প্রডিউস করার চেষ্টা করবেন এক্সপ্রেশন। অ্যাটলিস্ট আপনার একটা মানে একটা ইয়ে থাকবে, আপনার একটা মনে মনে একটা ধান্দাই থাকবে যে না, যেহেতু এটা কম্পারিজন, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, কাজে কম্পেয়ারের একটা স্ট্রাকচার বা কন্ট্রাস্টের একটা স্ট্রাকচার আমার আসতেই হবে। আপনার মনের ভেতরেই থাকবে তখন। আর নাহলে আমি কিছুই বুঝলাম না, যা আসলো তাই বললো, কোনো স্ট্রাকচারের খোঁজই নাই। ঠিক আছে না? দেখি লাস্ট আরেকটা দেখি আমরা। পার্ট টু হচ্ছে ডেসক্রাইব আ ওয়েবসাইট ইউ হ্যাভ বট সামথিং ফ্রম। আচ্ছা, তাহলে এখন কি হতে পারে বলেন তো? পার্ট থ্রি কি হতে পারে? টপিক গেস করতে পারেন কিনা? পার্ট টু থেকেই পার্ট থ্রি টপিক মানে বোঝা যায়। ইন্টারনেট হতে পারে, অনলাইন শপিং হতে পারে। এই যে অনলাইন তো মানে ওয়েবসাইট তো, কাজে ইন্টারনেট হতে পারে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে কথা বলতে পারে। তারপরে আপনার মানে অনলাইন শপিং হতে পারে। সো লেটস সি, দেখি কি। হ্যাঁ, ই কমার্স, সোশ্যাল মিডিয়া, ফাইন, এই যে বুঝে গেছি আমরা। শপিং অনলাইন, আর অনলাইন রিটেল বিজনেস। শপিং মানে তো আমরা কিনলে তো কেউ না কেউ ব্যবসা করছে, তাহলে ব্যাপার বোঝা গেছে যে দেখেন, মানে টপিক কিন্তু সবসময় রিলেটেড, একদম বাইরের টপিক না, হঠাৎ করে অন্য টপিক আসে নাই। এই জিনিসগুলো যখন আপনি কানেক্টেড থাকবেন পরীক্ষার সাথে, আগে থেকেই জানবেন, তখন আপনার একটু মেন্টাল প্রিপেয়ারনেসটা ভালো থাকবে। পার্ট থ্রিতে কোয়েশ্চেন করার সাথে সাথে যদি আপনি বুঝতে পারেন যে কি চাচ্ছে, একটা হলেও ওই অ্যাঙ্গেলের মানে এক্সপ্রেশন সে তখন ঢোকানোর একটা চিন্তা ভাবনা থাকবে মনের ভিতরে। আর না আনকন্ট্রোল ভাবে যা খুশি তাই বের হবে, ভালো হবে না। হোয়াট তার মানে ডেসক্রিপশন অ্যান্ড ওই যে ভোকাবুলারি। হোয়াট কাইন্ডস অফ থিংস ডু পিপল ইন ইউর কান্ট্রি অফেন বাই ফ্রম? তাহলে ওই যে মানে টাইপস অফ থিংস। হ্যাঁ, ওই যে টাইপস অফ থিংস এর ভোকাবুলারি, যেমন কসমেটিক্স এন্ড জুয়েলারি, ক্লোথস এন্ড ক্লোদিং। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে স্টেশনারি আইটেম, বুকস, টাইপস অফ থিংস, রাইট? মানে টাইপস অফ থিং রিলেটেড টু শপিং। Why has online shopping become reasons so popular in many countries? What are some possible disadvantages? প্রায় আসতেছে তার মানে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। ডু ইউ অ্যাগ্রি দ্যাট, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এন্ড পিওভি সাথে সাথেই। উইল লার্জ শপিং মলস, এটা কি বলেন তো? উইল লার্জ শপিং মলস কি হবে? অ্যাঙ্গেল কি? প্রেডিকশন তো প্লাস আবার কি অক্সিলারি না? প্রেডিকশন প্লাস অক্সিলারি, যেহেতু ফিউচার, কাজে প্রেডিকশন প্লাস ওপিনিয়ন অর পিওভি, দুইটাই পিওভি এবং প্রেডিকশন দুইটাই। উইল তো ভেরি গুড, প্রেডিকশন প্লাস পিওভি। ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক এর সাথে সাথেই কি? ডু ইউ থিঙ্ক সাথে সাথেই পিওভি। এখন দেখেন, এখন প্রশ্ন করলে আপনি আপনি একটু বুঝতে পারবেন যে ও আচ্ছা এই চেক করো, আমিও দেবো তুমি যা চাও। আর এইটা যদি কেউ না বুঝে,
তাইলে কিন্তু কোনো কানেকশনই নাই এক্সামের সাথে। তার কতগুলো প্রশ্ন এবং ইংরেজিতে কথা বলা ছাড়া সে আর কিছুই করে আসেনি এত টাকা খরচ করে, তাই না? দেখেন, অদ্ভুত হাস্যকর ব্যাপার কিন্তু। তো ওপিনিয়নের জন্য কি কি এগুলো আমরা জানি সব, বাট এক জায়গায় রাখবো। দুইটা জিনিস করবো স্যার, আমি একেবারে খুব স্পেসিফিক্যালি সবসময় 1 2 3 করে আমি বলে দেই, যাতে করে মিস না হয় জিনিসগুলো প্র্যাকটিস করা। দুইটা জিনিস, এক নাম্বার হচ্ছে এখন গুছায় লিখবো আমরা এবং এক জায়গায় রাখবো, এটা হচ্ছে এক নাম্বার। মানে এক জায়গায় থাকলো জিনিসগুলা, সারা জীবনে শুনছি জানছি, কোনো নতুন কিছু না, কিন্তু এক জায়গায় থাকবে মানে মানে পরীক্ষার জন্য। 2 নাম্বার, থাকলেই হবে না, এই জিনিসগুলোকে মুখে বলার ভিতরে একটু নিয়ে আসতে হবে পরীক্ষার আগে। হ্যাঁ, মনে করেন যে জাস্ট পরীক্ষার জন্যই আর কি। পরে কি হবে, পরীক্ষায় যদি প্রডিউস করতে পারি তাহলে দেখবেন রিয়েল প্রেসারে আমি প্রডিউস করতে সক্ষম হয়ে গেছি। তখন দেখবেন পরীক্ষার পরেও এই জিনিসগুলো মাথায় থেকে যাবে এবং আপনার স্পিকিং মানে পরীক্ষার পরেও উন্নত হবে। আর বাইরে গেলে বিদেশে গেলে তো শুনতে গিয়ে বলতে গিয়ে এমনিতেই আস্তে আস্তে ভালো হবে, ইট টেক্স টাইম। বাট পরীক্ষার জন্য একটু মানে শর্ট টাইম বুদ্ধি লাগবে, যাতে করে পরীক্ষার হলে মুখ দিয়ে বেরোয়। এক নাম্বার, গুছায় এক জায়গায় রাখবো। 2 নাম্বার, পরীক্ষার আগে এগুলো যতটা পারি মুখ দিয়ে একটু মানে মানে অনেকবার বের করবো। যদি বলেন স্যার রিডিং করবো না, লিসেনিং করবো না, রাইটিং করবো না, সবই করতে হবে। একটা সাকসেসের জন্য ভালো করতে গেলে হিউজ ওয়ার্কলোড নিতে হয়। আমরা সারা জীবন ওয়ার্কলোড নেই নাই, শিখি নাই, তো তখন একবারে ভালো স্কোর পেতে গেলে বা ডেজার্ট স্কোর পেতে গেলে একটু ওয়ার্কলোড নিতে হয়। কারণ আমি কিন্তু সকাল থেকে রাত 12টা পর্যন্ত, কোনোদিন 12টার আগে আমি ফ্রি হই না। আমার কোনো না কোনো সেশনস থাকেই, আমার অফিসিয়াল কাজ, আমার ফ্যামিলি কাজ। তো মানে যে ফ্যামিলি কাজ বা ফ্যামিলি প্রোগ্রাম, এগুলোকে বাদ মানে এগুলোকে আলাদা রেখে আমি আমার বাকি শিডিউল গুলো আমি আমি মেনটেন করি। এমনকি আড্ডা মারাও একটা শিডিউল। ঠিক আছে, কোনো কিছু ইনডিসক্রিমিনেটলি হয় না। হ্যাঁ, আমি প্রচুর আড্ডাও মারি, আবার অফিসিয়াল কাজও করি, আবার আমাদের হেডকোয়ার্টারে যাই, অন্যান্য ইউনিটে যাই, আমার ফ্যামিলিকে নিয়ে বাইরে যাই, আবার এখানে এসে ক্লাস নেই। এইভাবে রাত 12টার মানে আগে আমি কোনোদিনই ফ্রি হই না। আমার একটা ব্যাচ ছিল, যে ব্যাচটা হচ্ছে পিএইচডি অ্যাসপাইরেন্টস ছিল। মানে তারা সব বড় বড় ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাবেন ওনারা, মানে সরকারি আমলা, ইউনিভার্সিটি টিচার। তো আমি তো বলছিলাম যে রাত 12টার আগে ফ্রি হই না। তো তখন আমার একটা ব্যাচ ছিল, এটা হচ্ছে রাত 12:30 থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত। এটা আমার জীবনের সবচেয়ে সবচেয়ে পাগলামি একটা শিডিউল। তো এখন দেখেন, আমি যদি এই বয়সে পারি, ঠিক আছে, আই এম 50 years old গাই, তা আপনারা পারবেন না কেন? না পারার কি কারণ আছে? কেন এই প্রশ্ন করবো যে স্যার কোনটা করব? এই জন্য আমি স্টোরিটা শোনাইলাম। ইয়োর এনার্জি ইজ ইন ইয়োর মানে ব্রেইন প্রোগ্রামিং, অ্যান্ড বিলিভিং ইজ স্টার্টিং অফ এভরিথিং। আপনি বিলিভ করবেন যে আমি পারবো। হ্যাঁ, মানে ধরেন আপনি একটা জিনিসের বস পর্যায়ে গেলে লং টাইম লাগে, কিন্তু ওই লাস্ট পর্যায়ে গেলে আপনি যখন একটা বস পর্যায়ে চলে যাবেন, ওই জায়গাটা আপনি এইখান থেকেই লালন করবেন, নিজেকে ওই জায়গায় দেখতে থাকবেন। তাহলে তখন নিজের প্রতি একটা কমিটমেন্ট তৈরি হবে, নিজের একটা অল্টার ইগো তৈরি হবে, সে আপনাকে বলবে। ঠিক আছে, ধরেন আমি শফি, শফি 1, এখন শফি 2 আমাকে বলবে যে কিরে তুই না বস, তো তুই ফেল করলে তো তোর মানিজ্যত নাই, তুই কোনো কিছুতে অকৃতকার্য হলে তোর তো মানিজ্যত নাই। তখন এই যে এই এই সেকেন্ড ইগো যখন আপনাকে প্রশ্ন করবে, তখন ওইটাই আপনাকে ওই পরিশ্রম করার এনার্জি দিবে নিজের মানিজ্যত রক্ষা করার জন্য। এনিওয়ে, আমরা একটু আগাই, হ্যাঁ, তুলে ফেলবো আমরা। আমরা যা যা বলি সবই জানি আমরা, আই থিঙ্ক, আই আই বিলিভ। বাট এখানে যদি আপনি পুরোপুরি ভাবে ইয়ে হন তাহলে স্ট্রংলি বলতে পারবেন, আদারওয়াইজ গণহারে মুখস্থ স্ট্রংলি বলবেন না। আপনি বললেন আই স্ট্রংলি বিলিভ, কিন্তু আপনি কোনো স্ট্রং সাপোর্ট দিতে পারলেন না এবং অপরপক্ষের যুক্তি খণ্ডন করতে পারলেন না। আপনি যখন অপরপক্ষের যুক্তি খণ্ডন সহ নিজের পক্ষে স্ট্রং যুক্তি উপস্থাপন করতে পারবেন, তখনই বলবেন আই স্ট্রংলি বিলিভ, আদারওয়াইজ নট। আদারওয়াইজ জাস্ট বলবেন আই বিলিভ। আই ফিল দ্যাট, এখানে ফিল মানে খালি অনুভব না, এখানে ফিল মানে ওপিনিয়ন। আই ফিল দ্যাট as far as I'm concerned, এগুলো সব ওপিনিয়ন, পিওভি। ওপিনিয়ন আর পিওভি অলমোস্ট দ্য সেম থিং, অ্যাগ্রি ডিসএগ্রিও আসবে। as far as I'm concerned, it seems to me
টু মাই মাইন্ড, এগুলো আমরা ইউজ করি না, সিম্পল, বাট এগুলো আমরা ইউজ করি না। সো এখান থেকে আপনি একটু যদি চালাকি করেন, যে যেটা বেশি ইউজ করেন না সেটা ইউজ করা শুরু করেন, হ্যাঁ, তাহলে আপনার তখন ইমপ্রুভমেন্ট করবে। যেমন আই থিঙ্ক আমরা বলি, আই বিলিভ বলি, তাহলে বাদ দেন আই ফিল দ্যাট বলা শুরু করেন। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি শুনি কিন্তু বলি না, বলা শুরু করেন। ইট সেমস টু মি, আমি বলি না কিন্তু বুঝি, বলা শুরু করেন। টু মাই মাইন্ড, খুব সহজ ইংলিশ, বাট জীবনে তো বলি না। ওপিনিয়নে আপনি কি বলেন, ওয়াও, টু মাই মাইন্ড, টু মাই মাইন্ড তিনটা ওয়ার্ডই সাধারণ শব্দ, বাট আপনি টু মাই মাইন্ড তো বলেন না। এগুলাই হলো আসলে খেয়াল করার বিষয়। আমরা মনে করি খটর মটর বা ইংরেজি অথবা শুনি নাই এমন কিছু শুনলেই বোধ হয় শেখা হইলো। আসলে শেখার বিষয়টা এখানে যে আমি যাহা কিছু শুনি এবং বুঝি কিন্তু প্রডিউস করতে পারি না, এই প্রডিউস করতে পারাটা হচ্ছে দ্য বিগেস্ট লার্নিং। কারণ প্রডিউস না করলে এর কোনো ভ্যালু নাই। অর্থ বোঝা পৃথিবীর সবচাইতে উইক লার্নিং। বলে যে রিজিকের বিভিন্ন স্তর আছে, এটা সবাই এখন শুনেছেন, এটা 2024 সোশ্যাল মিডিয়ার যুগ। তো বলা হয় যে টাকা পয়সা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। এখন টাকা পয়সারই যদি বিরাট রিজিক মনে করেন, তাহলে তো আপনি তো অনেক পেছনে আছেন, তাই না? রিজিকের সর্বোচ্চ স্তর স্তর হচ্ছে সুস্বাস্থ্য। তো ওরকম লার্নিং এর সর্বোচ্চ স্তর যদি মনে করেন শব্দের অর্থ জানা, অনেক শব্দের অর্থ জানেন, বিরাট লার্নিং, ইউ আর স্টিল উইক। আপনি এখনো উইক আছেন। প্রডিউস করতে পারা হচ্ছে, অ্যাপ্লাই করতে পারা হচ্ছে লার্নিং এর সর্বোচ্চ স্তর, মানে সর্বোচ্চ না, মানে একটা উঁচু স্তর আর কি। সর্বোচ্চ স্তর হচ্ছে শেয়ার করে নিয়ে, ঠিক আছে, এবং রেগুলার কালচার করে আরো ইমপ্রুভমেন্টে যাওয়া। বাট অ্যাটলিস্ট প্রডিউস করতে পারাটা একটা উঁচু স্তর। একটা হচ্ছে আই রেকন, এটা হচ্ছে হালকা, একটু ব্র্যাকেটে লিখে দিই, হালকা ধারণা বোঝাতে, হালকা অথবা জাস্ট ধারণা বোঝাতে আর কি। এই ব্যাপারে কম চিন্তা ভাবনা আছে, তবে আমার মনে হয় যে আই রেকন, এটা আমেরিকানরা খুব বেশি ইউজ করে, আই রেকন। আই আই রেকনের মানে রেগুলার ভার্সন যেটা বা কমন ভার্সন, এটা হচ্ছে আই সাপোজ আর আই রেকন, মানে আমার কাছে মনে হয় যে কখনোই অ্যাকর্ডিং টু মি বলবেন না। এটা লিখে রাখেন, সবাই স্টার দিয়ে লিখে রাখেন, অ্যাকর্ডিং টু মি ভুল ইংরেজি, অ্যাকর্ডিং টু মি ভুল ইংরেজি। এটা একটু অদ্ভুত লাগলো, অ্যাকর্ডিং টু মি ভুল ইংরেজি, এটা কি অদ্ভুত লাগছে না? সত্যি কথা বলেন তো। আচ্ছা, কেন ভুল এটা একটু জেনে নেন, হ্যাঁ, নাহলে আন্দাজি মান্দাজি জানাটাও আবার মুশকিল। অ্যাকর্ডিং টু মি ইজ রং, বাট অ্যাকর্ডিং টু বাকি সমস্ত কিছু ইজ রাইট। মানে অ্যাকর্ডিং টু মানেই হচ্ছে হোয়াট হোয়াট হি সেইজ, মানে ইফ হোয়াট হি সেইজ ইজ ট্রু। বললো যে মুভিটা কেমন, তো বললাম তা আমি মানে আমার ঘরে বন্দুক রেখে ওপিনিয়ন দিতে চাই না, কারণ মুভিটা আমি দেখি নাই। আমি বললাম যে অ্যাকর্ডিং টু সাজ্জাদ দ্য মুভি ইজ ভেরি গুড, বাট আই হ্যাভেন্ট ওয়াচড ইট ইয়েট। আমি আমার ঘরে বন্দুক নিলাম না, মানে সাজ্জাদের মতে, মানে আমি ছাড়া বাকি সবার মত প্রকাশ করার জন্য হয় অ্যাকর্ডিং টু। কাজেই যদি বলি অ্যাকর্ডিং টু মি, তাহলে এর অর্থ দাঁড়ায় আমি যা বলি তা যদি সত্যি হয় তাহলে মুভিটি ভালো। আমি কি পাগল? হ্যাঁ, আমি তো পাগল না। হ্যাঁ, মানে সোর্সটা যখন এক্সটার্নাল, ইন্টারনাল না। ওপিনিয়নের সোর্সটা যখন, ওপিনিয়ন বা পিওভির সোর্সটা যখন এক্সটার্নাল, আমি ছাড়া বাকি বাকি সবার, তখন অ্যাকর্ডিং টু জায়েজ। আর অ্যাকর্ডিং টু মি অ্যাবসলিউটলি ভুল, ভুল ইংলিশ। অ্যাকর্ডিং টু জন্মই হয়েছে হচ্ছে গিয়ে মানে এক্সটার্নাল ওপিনিয়ন এন্ড পিওভির জন্য, বাট এটা অ্যাকর্ডিং টু মি মি হয়ে গেছে ব্যবহার করতে 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 করতে, এবং এটা অ্যাবসলিউটলি রং ইংলিশ। হাউএভার ইনফর্মাল স্পোকেন ইংলিশের ওয়ার্ল্ডে অ্যাকর্ডিং টু মি এটা কেউ ধরবে না, বাট ওয়েন ইট কামস টু আইএলস, একটা ইন্টারন্যাশনাল টেস্ট, তখন অ্যাকর্ডিং টু মি কে ভুল ইংরেজি ধরা হবে। কারণ অ্যাকর্ডিং টু মানেই হচ্ছে অন্যদের জন্য, মানে অন্যদের মতামত প্রকাশ, নিজেদের না। নিজের জন্য এই যে যা দিচ্ছি, there's a big list. I think, I believe, I feel that, as far as I'm concerned, it seems to me, to my mind, I reckon, I suppose. আচ্ছা, তাহলে আমরা বাকিগুলো লিখে ফেলি।
আই সাপোজ, তারপরে হচ্ছে আপনি যদি বলেন পার্সোনালি, আচ্ছা পার্সোনালি আই, তারপরে একটা কিছু বলতে পারেন, আচ্ছা এটাও এভাবেও বলা যায়। The way I see it, এটা স্পোকেন ভার্সন, কারণ আমরা আমাদের যেহেতু মাতৃভাষা ইংরেজি না, যেমন দি ওয়ে আই সি ইট খুব নর্মাল শব্দ দিয়ে করা, হ্যাঁ, বাট আমরা বলার সময় ভেবে বলি না, বাট এটা একটা ফিক্সড এক্সপ্রেশন। দ্য ওয়ে আই সি ইট, অনেকে এইভাবে ওপিনিয়ন দেয় যাদের মাতৃভাষা ইংরেজি। দ্য ওয়ে আই সি ইট, আচ্ছা তারপরে হতে পারে এই যে টু মাই মাইন্ড, এটা ওই যে ওইটার মতো কই, ইট সিমস টু মি, I reckon, I feel that, as for example, it seems to me, এই যে ও টু মাই মাইন্ড তো দিয়েছি, সরি, টু মাই মাইন্ড আসছে। আর কি হতে পারে, অফ দ্য টপ অফ মাই হেড, আমার মাথা থেকে যা আসে তা হলো, অফ মানে আমার মাথার থেকে যা আসে, আমার মাথা থেকে যা উৎপন্ন হয়, সো ইটস পিওভি, অফ দ্য টপ অফ মাই হেড। সুন্দর একটা ফ্রেজ এটা। সো এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি, দেখেন কতগুলো দিয়ে দিলাম। তাহলে এটা হলো ওপিনিয়নের। এখন অ্যাগ্রি ডিসএগ্রি, এই দুটো একসাথে দিচ্ছি আর কি, হ্যাঁ, মানে অ্যাগ্রি ডিসএগ্রি। অ্যাগ্রি ডিসএগ্রিতে কি থাকতে পারে, অ্যাগ্রি ডিসএগ্রিতে এরকম যে দেখেন, আই অ্যাগ্রি অথবা আই ডিসঅ্যাগ্রি, এই সিম্পল জিনিসটা অ্যাভয়েড করবেন সবসময়, এই সিম্পল স্ট্রাকচারটা অ্যাভয়েড করবেন, কারণ এটা কোশ্চেনের স্ট্রাকচারটা ধার করা। ডু ইউ অ্যাগ্রি? ইয়েস আই অ্যাগ্রি। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? নো, আই ডিসঅ্যাগ্রি। তাহলে বললাম সুন্দর করে, প্রনাউন্সিয়েশন সুন্দর ছিল, বাট আমি তো ধার করছি একবার সরাসরি যে ডু ইউ অ্যাগ্রি, আই অ্যাগ্রি, ডু ইউ ডিসঅ্যাগ্রি, আই ডিসঅ্যাগ্রি। তাহলে এটাকে অ্যাভয়েড করতে হবে, এটা অ্যাভয়েড করতে বললাম, এটা ক্রস, সাথে কিছু লাগাইতে হবে, মানে মাত্রা লাগাইতে হবে। যেমন যদি বলে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তাহলে আপনার শুরুটা কখনোই অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি শব্দই আনার দরকার নেই, কারণ বলছিলাম যদি অক্সিলারি দিয়ে প্রশ্ন হয় সেই অক্সিলারিটা দিয়ে বলতে। সো দেয়ারফর ডু দিয়ে থাকলে ফার্স্ট রেসপন্স হবে ইয়েস আই ডু, অথবা নো আই ডোন্ট, যদি ডু দিয়ে থাকে। যদি অন্যভাবে থাকে, মানে অক্সিলারি ছাড়া, অন্যভাবে অক্সিলারি, অক্সিলিয়ারি, অন্যভাবে অক্সিলারি ছাড়া থাকে, ঠিক আছে, তো তাহলে কিভাবে উত্তর দেব? তখন আমি এক্সপ্রেশন গুলা ইউজ করব। ফর এক্সাম্পল, I completely agree with you, অথবা ইউ হলে উইথ হবে, আর যদি কোনো আইডিয়া হয় বা ইস্যু হয়, টপিক বলি, তাহলে হবে টু দি আইডিয়া, টু দ্য টপিক, ঠিক আছে, টু দ্য প্রপোজিশন। কিন্তু কমপ্লিটলি বলতে হবে এমন তো কোনো কথা নাই। যখন আপনি যে স্ট্রংলি বলতে পারবেন তখন কমপ্লিটলি, যদি আপনি স্ট্রংলি না হয় তাহলে আপনি স্পেসিফিক্যালি বলবেন আই থটলি অ্যাগ্রি উইথ ইউ। তাহলে সেই ক্ষেত্রে আপনার পজিটিভ নেগেটিভ দুইটাই বলতে হবে, পজিটিভ অ্যান্ড হার্টলি তো নেগেটিভ, আপনি যা বলবেন সেই অনুযায়ী এক্সপ্রেশন হবে। পজিটিভ এন্ড নেগেটিভ মানে হচ্ছে মানে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি দুইটার পরেই বলতে হবে, দুইটাই ব্যাখ্যা করতে হবে। আপনি পুরাপুরি আপনি কি করেন,
উল্টা ডিসএগ্রি করেন, আপনি এক্সামিনের সাথে এগ্রি করছেন নাকি করছেন না এইটার উপরে কোনো মার্ক নাই, সো ডোন্ট গেট অ্যাফ্রেড। আপনার ইংলিশের কোয়ালিটির মার্ক, আবারও বলছি, বারবার একই কথা। সো আপনি কি করতে পারেন, আপনি কমপ্লিটলি ডিসএগ্রি করতে পারেন। আই এম অ্যাফ্রেড মানে ভীত না, আই এম অ্যাফ্রেড হচ্ছে নেগেটিভ পিওভি বা নেগেটিভ মানে যে মানে ডিসএগ্রি করলে বা নেগেটিভ কিছু হলে এটা একটা ভদ্রতার এক্সপ্রেশন। আই এম অ্যাফ্রেড, I just can't agree with you. নেগেটিভ বলতে গেলে সুন্দর একটা এক্সপ্রেশন, I'm afraid I just can't agree with you. Just can't agree with you. আচ্ছা, এটার আরেকটা সুন্দর ইংলিশ আছে, মানে যদি একেবারে পুরাপুরি উল্টা হয় তো হলো I'm afraid I rather believe মানে একটা কিছু বলছে যে আমার মনে হয়, এক্সামিনার বলছে যে সাম পিপল, অথবা উনি বলছে যে উনার মনে হয় যে মানে এক্স ব্যাপারটা ভালো, কারণ আপনি পুরাপুরি উল্টা, আপনি এটা খারাপ বলতে চান, তখন বলবেন আই এম অ্যাফ্রেড আই রাদার বিলিভ দ্য ডায়ামেট্রিক্যালি অপোজিট। ডায়ামেট্রিক্যালি অপোজিট মানে পুরাপুরি উল্টা, ঠিক আছে? I'm afraid I rather believe the diametrically opposite view. এই দুইটার মানে একই, দুইটাই উল্টা আর কি। এখন হলো গিয়ে ওই যে পার্টলির মতো, আপনি ডিসএগ্রি করেন কিন্তু উল্টা দিকেও, মানে অ্যাগ্রি যারা করবে তাদের একটা পয়েন্ট আপনি মেনে নেন, মানে অ্যাগ্রির দিকে কম ডিসএগ্রির দিকে বেশি, তাহলে এখন বলবেন যে আই ডোন্ট অ্যাগ্রি। ডিসএগ্রি না বললে বললাম আই ডোন্ট অ্যাগ্রি, ঠিক আছে? I can't agree. I can't agree. I can't agree to this. However, I have some reservations too. এটাকে উল্টায় করতে পারেন, আপনি অ্যাগ্রির দিকে যাচ্ছেন কিন্তু উল্টা দিকে ডিসঅ্যাগ্রির দিকে দুখান কথা আছে, তাহলে এভাবে বলতে পারেন oh yes I'm with the motion মানে টপিক আর কি, I'm with the motion but however বলতে বাট দিলাম, এখানেও however বলা যাবে, however বাট এগুলো রিপ্লেসেবল, এখানেও বাট বলা যাবে, আবার এখানেও however বলা যাবে, জাস্ট আমি এক্সপ্রেশন গুলো ইউজটা দেখাচ্ছি। Oh yes, I'm with the motion but I have some reservations. Reservations মানে তার মানে ডিসএগ্রির দিকেও এখন পয়েন্ট আমার আছে, but I have some reservations. সাম না দিয়ে দিলে তো একাধিক হবে, I have a reservation regarding this. I have a reservation too. হয়ে গেল। তাহলে এইটা তো বোঝা গেল যে এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করব। অ্যাগ্রি করি না মানে 75%, আর এদিকে 25% কথা আছে, এখন পয়েন্ট আছে। অ্যাগ্রি করি বা ডিসএগ্রি যারা বলবে তাদের একটা পয়েন্ট মানে আমার ভালো লাগে। রিজার্ভেশনটা কি বোঝা গেছে? একটু ইয়েস নো লিখেন তো, রিজার্ভেশনটা কি বোঝা গেছে কিনা। আগে এক্সপ্রেশন গুলো দিচ্ছি, ঠিক আছে? সো এইভাবে আমরা অ্যাগ্রি ডিসএগ্রির মানে কিছু এক্সপ্রেশন এই যে সরাসরি খেলে দেখেন, এই যে অ্যাগ্রি ডিসএগ্রি শব্দ ব্যবহার করেছি, বাট I can't agree to this, যেখানে to this-টা যোগ করা, however I have some reservation too, এগুলো হচ্ছে কি স্পোকেন ভার্সন। যখন বলে I don't agree, এইটা কিছু হইলই না, এটা একেবারে ক্লাস মানে 5-6 এর ইংলিশ, তখন এটাকে গ্রামাটিক্যাল রেঞ্জ অফ অ্যাকুরেসি, তারপরে লেক্সিক্যাল রিসোর্স কোনো কিছু ধরবে না। লেক্সিক্যাল রিসোর্স যেমন ধরেন যে আপনি কথার ভিতরে হাউএভার বলছেন উল্টা দিকের জন্য, এটাও লেক্সিক্যাল রিসোর্স। এখানে বলেন রিজার্ভেশনস, দেয়ার ইজ আ ভেরি গুড লেক্সিক্যাল রিসোর্স, আচ্ছা। আম উইথ দ্য মোশন, এখানে উইথ একটা সাধারণ প্রেপোজিশন বলে লেক্সিক্যাল রিসোর্স না তা না,
ব্যাপার হচ্ছে এই যে উইথ দ্য মোশন, এইটুকু ফ্রেজের জন্য লেক্সিক্যাল রিসোর্স। আচ্ছা, টু মাই মাইন্ড তিনটা সাধারণ শব্দ, বাট ওপিনিয়ন প্রকাশ করার জন্য এই তিনটা মিলে একটা লেক্সিক্যাল রিসোর্স। বুঝাইতে পারতেছি স্যার? ওকে, ফাইন। তাহলে আমরা ধরেন আমি এগ্রি ডিসএগ্রি ওপিনিয়ন একবারে নিয়ে দুটো ভাগে লিখছি। এখন আমরা কি দেখবো? এখন আমরা চলেন দেখি হচ্ছে প্রেডিকশন। এগুলো আমাদের জানা শব্দ, বাট এক জায়গায় থাকবে আর কি। প্রেডিকশনে আমরা জেনারেলি উইল তো ব্যবহার করি, তাতে আমরা কি কি ইউজ করতে পারি? আচ্ছা, আগে মোডাল গুলো দেই। উইল, মে, মাইট। মাইট কিন্তু এখানে মেয়ের পাস্ট টেন্স মাইট না, মে, মাইট এবং কুড, এই তিনটা মানে ভবিষ্যতে হতে পারে। আর এই মেয়ের পাস্ট টেন্স মাইট, এইটা হলো গিয়ে আরেকটা মেয়ের মাইট। এই ভবিষ্যৎ মেয়ে, একটা হলো অ্যালাউ মে, একটা হলো ভবিষ্যৎ মেয়ে, সম্ভাবনা মেয়ে। অ্যালাউ মেয়ের পাস্ট টেন্স হলো মাইট, ঠিক আছে? আর পাস্ট টেন্স ছাড়া শুধু এখন থেকে ভবিষ্যতের দিকে বোঝানোর জন্য একটা মানে মাইট আছে, যেটা পাস্ট না, যেটা এখন থেকে ভবিষ্যতের দিকেই বোঝায়। আবার এটা ক্যান যখন এবিলিটি, তার পাস্ট টেন্স কুড। কিন্তু ওই পাস্ট টেন্স ছাড়াও একই বানানে আরেকটা কুড আছে, এটা মানে এটা এই কুড, যার মানে হচ্ছে ওই মেয়ের মতো। তার মানে এখানে মেয়ে সমান সমান মাইট সমান সমান কুড, শুধুমাত্র পার্সেন্টেজের পার্থক্য আছে। এই মেয়ে আর কুড যদি 50%, মানে ধরেন আমরা জানি না কত পার্সেন্ট, যে আগামীকাল বৃষ্টি হতে পারে, সো ইট মে রেইন টুমরো, ইট কুড রেইন টুমরো, অ্যান্ড ইট মাইট রেইন টুমরো। তাহলে যদি বলি যে কত পার্সেন্ট জানা নাই, তাহলে বললাম যে পরিসংখ্যানের সূত্র অনুসারে আমরা 50-50% ধরে নেই, যেহেতু জানা নাই, 50-50 বা হাফ হাফ, তাই তো? তো তাহলে সাধারণ সম্ভাবনা এরকম 50% বা যে কোনো একটা কিছু এরকম সাধারণ সম্ভাবনা, তাহলে মে কুড বোঝাবে। বাট যদি আবহাওয়া অধিদপ্তর বলে যে আগামীকালকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 25%, তার মানে এটা মানে কম সম্ভাবনা সাধারণের চেয়ে। এই সাধারণের চেয়ে কম সম্ভাবনা এখন থেকে ভবিষ্যতে বোঝানোর জন্য এই মাইটটি ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে মে সমান সমান মাইট সমান সমান কুড, শুধুমাত্র মাইটটা একটু হালকা সম্ভাবনা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তাহলে এই মডেলগুলো আমরা ফিউচারের জন্য ব্যবহার করতে পারি, তাই তো? উইল, মে, মাইট, কুড। আচ্ছা, আর কি ব্যবহার করতে পারি আমরা প্রেডিকশনের জন্য? আচ্ছা, প্রেডিকশনের জন্য আমরা আদার ওয়ার্ডস ব্যবহার করতে পারি। খেয়াল করে দেখেন, উইল, মে, মাইট, কুড এগুলো মোডাল। অন্যান্য শব্দ কি? লাইকলি। লাইকলি দিয়ে ইট ইজ ব্র্যাকেটে রাখি, যদি বেশি সম্ভাবনা থাকে তাহলে হাইলি হবে, না থাকলে হবে না। ইট ইজ হাইলি লাইকলি, ইট ইজ হাইলি লাইকলি দ্যাট। ভীষণ সুন্দর একটা স্ট্যান্ডার্ড এবং রিচ একটা প্রেডিকশন ল্যাঙ্গুয়েজ। ইটস হাইলি লাইকলি দ্যাট। আর যেহেতু স্পোকেন, ইট ইজ না লিখে একবারে ইটস লিখি, কন্ট্রাকশন। ইটস হাইলি লাইকলি দ্যাট, অর ইটস লাইকলি দ্যাট। লাইকলি মানে কিন্তু সম্ভাব্য, আচ্ছা, ইটস লাইকলি দ্যাট। অথবা আনলাইকলি, সম্ভাবনা নাই, নেগেটিভ সম্ভাবনা বোঝাতে। সো একই রকম, ইটস হাইলি আনলাইকলি দ্যাট, ঘটার সম্ভাবনা খুবই কম। বললো যে ডু ইউ থিঙ্ক দ্যাট ইন ফিউচার রোবটস উইল রিপ্লেস হিউম্যান বিং? আপনি কথাটা বলে শেষ বাক্য বলতে যাচ্ছেন যে অতএব আমার বক্তব্য হচ্ছে যে সো my on the whole my view is that robots will be of human use, and it will be used more and more in future by human beings, but the robots will be operated by the human beings, and it is highly unlikely that robots will replace the human. এটা খুবই কম, মানে খুবই উচ্চ, মানে অসম্ভাব্য যে রবট মানুষকে রিপ্লেস করে ফেলবে। কারণ রবট চালাবে কি? অপশন তো দিতে হবে, এটা তো আমারই চালাইতে হবে, তাহলে রবট মানুষকে রিপ্লেস করবে কেমনে? সো ইট ইজ হাইলি আনলাইকলি। যে ভবিষ্যৎ নিয়ে কথা বললাম, সো লাইকলি উইল করতে পারি, লাইকলি একইভাবে আনলাইকলি ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে আর কি ইউজ করতে পারি আমরা? লাইকলি, উইল, মে, মাইট, কুড, লাইকলি, আনলাইকলি। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস।
এটারও ব্যবহার, ঠিক আছে? এক্সাম্পল কিরকম? people will be using more and more technological devices and gadgets in future. The people will be using, এখানে কিন্তু কেউ কোনো নির্দিষ্ট সময় একটা কাজ করতে থাকবে তা না, একটা জেনারেলাইজড আইডিয়া। তার মানে হচ্ছে লোকজন ব্যবহার করতে থাকবে, মানে এটা ফিউচারে একটা নিত্য কন্টিনিউয়াস বিষয় হবে। তখন আমরা এই ফিউচারের জন্য ফিউচার কন্টিনিউয়াসটাকে এইভাবে ব্যবহার করে থাকি, যেটা যদি আমাদের অভ্যাস না থাকে মুখ দিয়ে বের হওয়ার কথা না। আমি জেনারেলি বলি যে ফিউচার কন্টিনিউয়াস কিভাবে শিখেছি আমরা? শিখেছি যে রহিম উইল বি ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে, টুমরো, ওই যে 2টা থেকে 3টার মধ্যে মানে করা অবস্থায় থাকবে। হ্যাঁ, এইটা ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে, দিস আইডিয়া। এটাকে যদি আমরা একটু ওয়াইড ভাবে জেনারেলাইজ ভাবে ইউজ করি, তাহলে ভবিষ্যতে যে কোনো কিছু প্রেডিক্ট করতে গেলে যেটা রেগুলার ঘটতে থাকবে, তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস হিসেবে এটাকে প্রেডিকশনের ল্যাঙ্গুয়েজ করতে পারি। পিপল উইল বি ইউজিং মোর এন্ড মোর টেকনোলজিক্যাল ডিভাইসেস এন্ড গ্যাজেটস ইন ফিউচার। আচ্ছা, মোটামুটি এই যে ফিউচার নিয়ে কথা বলতে গেলে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি, অসুবিধা কি? বোঝা গেছে? প্রেডিকশনের ল্যাঙ্গুয়েজ গুলো দেখেন। হ্যাঁ, উড হতে পারে, এখানে 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 উডও হতে পারে। একজন লিখেছেন আই অ্যাজিউম। অ্যাজিউমটা ঠিক আসলে ঠিক ফিউচার প্রেডিকশনের ল্যাঙ্গুয়েজ না আসলে। হ্যাঁ, অ্যাজিউমটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে কি আমি ধারণা করে নিচ্ছি অথবা পূর্ব ধারণা আছে। সো ইটস কাইন্ড অফ ওই যে হালকা পিওভি প্রকাশ আর কি। আই অ্যাজিউম দ্যাট, আমার কাছে মনে হয় যে, বা আমি ধারণা করছি যে, হ্যাঁ, বা আমি পূর্ব ধারণা থেকে বলছি যে। বাট অ্যাজিউম কিন্তু ফিউচারের জন্য হবে না, ঠিক আছে? হ্যাঁ, এই যে ফিউচার সিম্পল তো যে উইল আছে, ফিউচার সিম্পলে যে উইল আছে, ফিউচার সিম্পলে যে উইল আছে স্যার, এখন আমি এতগুলো দিলাম কেন? আমরা এটা না জানলে খালি উইল উইল করতে থাকবো, ঠিক কিনা স্যার? আমরা এগুলা যদি না জানি তাহলে খালি উইল উইল করতে থাকবো। কিন্তু আমাকে এগুলা জানা থাকলে আমি অ্যাটলিস্ট লাইকলি আনলাইকলি দিয়ে একটা বলবো, ফিউচার কন্টিনিউয়াস একটা বলবো, হ্যাঁ, একটু মে মাইট বলবো, উইল একটা থাকলো, সমস্যা নাই। আচ্ছা, একজন বলছেন গ্যাজেট। গ্যাজেট মানে হচ্ছে ছোট সুন্দর মানে ডিজিটাল ডিভাইসকে গ্যাজেট বলে, যেমন মোবাইল ইজ এ গ্যাজেট। মোবাইল ইজ এ গ্যাজেট। সুন আর শর্টলি দুইটা একই বোঝায়, তবে সুন একটু শর্ট পরিসরে আর কি। আর শর্টলিও মানেও নিয়ার ফিউচার। শর্টলি মানেও নিয়ার ফিউচার, যেটা আমরা ভুল করে রিসেন্টলি বলি। যেমন কিরে কবে যাবি, এই তো রিসেন্টলি করে ফেলবো। রিসেন্টলি করে ফেলবো হইতে পারে না, টাইম মেশিন ছাড়া হইতে পারবে না। রিসেন্ট মানেই নিয়ার পাস্ট, রিসেন্টলির বদলে শর্টলি বলা অভ্যাস করবো। শর্টলি সুন দুইটাই ফিউচারে। সুন হচ্ছে একেবারে যদি জানা থাকে আর কি, ফিক্সড। শর্টলি মানে এই যে মানে এই মানে অল্প কিছুদিন পরে আর কি, এরকম। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আসি, আর কি ল্যাঙ্গুয়েজ হতে পারে? আর হতে পারে যে প্রবাবলি, এটাও প্রেডিকশনের ল্যাঙ্গুয়েজ। পসিবলি, তো মোটামুটি আমার মেসেজ হচ্ছে খালি উইল উইল করা যাবে না, খালি উইল উইল করলে গেছেন শেষ। উইল ও প্রেডিকশন, বাট এটা তো না বুঝে মানুষ খালি ফিউচার হলে উইল উইল করে। উইল একটা থাকলো সমস্যা নাই, বাট এখান থেকে কিছু এলিমেন্ট থাকতে হবে। হ্যাঁ, নাহলে আপনাকে তো টেস্ট করতেছে, আপনাকে তো স্বপ্রণোদিত হয়ে জিনিসগুলোকে মানে দেখাইতে হবে যে না, এই যে মাল আছে কিন্তু আমার কাছে, হ্যাঁ, আপনি যা চাচ্ছেন ওই মাল আছে। আচ্ছা, ইন দ্য আপকামিং ডেইজ, হ্যাঁ বলা যাবে, ঠিক আছে। ফিউচার তো সবই আসলে গেস। ফিউচার তো সবই গেস, বিকজ পাস্ট ইজ হিস্টোরি অ্যান্ড ফিউচার ইজ মিস্টারি, তাই না? তো ফিউচার তো আসলে গেস গেমই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি। আচ্ছা, রিজনস, রিজনস জেনারেলি কজ এন্ড ইফেক্টের ল্যাঙ্গুয়েজ আসে। কজ এন্ড ইফেক্ট, যেমন this is because
আমরা আমরা খালি বিকজ বলি, দিস ইজ বিকজ বলি না। খালি বিকজ তো পারি, খালি বিকজ আছে বিকজ। আচ্ছা, দ্যাটস ওয়াই, অ্যাজ এ রেজাল্ট, কিসের কারণে কি হয়, ওই যে কজ এন্ড ইফেক্ট সবই আসে এখানে। হ্যাঁ, আমরা এটা একটু ইয়ে করে ফেলি। তারপরে এই যে কজ ইফেক্ট এই সবগুলোই হচ্ছে রিজনস এর। এখানে তো বানান ভুল এসছে। এক্স লিডস টু ওয়াই, মানে এক্স ওয়াই দিয়ে বললাম আর কি, এটা থেকে ওইটা হয়। This can be attributed to, this can be attributed to মানে হচ্ছে কারণ হিসেবে উল্লেখ করা যায়, মানে একে এর সাথে সংশ্লিষ্ট করা যায়। স্পেসিফিক্যালি বলতে গেলে, স্পেসিফিক্যালি রিজন বলতে গেলে তখন এরকম হয়, খুব সূক্ষ্ম বলতে গেলে, যেমন 4 রাস্তার মোড়ে দুর্ঘটনার কারণ যদি বলতে হয়, তাহলে more number of accidents in T junctions or crossroads can be attributed to, মানে কারণ বলতেছি এখন, বোঝা গেছে attributed to কিভাবে বলতে হয়? ঘটনাটা বলে তার কারণ বলতে হয় attributed to পরে। ক্লিয়ার সবাই? this can be attributed to, এখানে this বলতে আপনি টপিকটা বলবেন আর কি, অথবা টপিকটা যদি আগে বলা থাকে পরে this বলতে পারেন। attributed to পরে যাবে কারণ, আর ঘটনা বা রেজাল্ট আসবে আগে। ঘটনা বা রেজাল্ট আসবে আগে, attributed to পরে যাবে কারণ। বিকজের পরিবর্তে কজও বলতে পারেন, কারণ কজ হলো নাউন। দ্য কজ অফ এক্স ইজ, এক্স মানে এখানে ঘটনাটা আর কি, কজ অফ এক্স ইজ, অথবা কি বললাম আমরা, দিস ইজ বিকজ। ইন কনসিকুয়েন্স, যে রেজাল্ট, এটা কিছু বলে নিয়ে তারপরে বললাম ইন কনসিকুয়েন্স। তাহলে ইন কনসিকুয়েন্স এটাতে কি হবে? এটাতে কারণটা আগে বলবো, পরে বলবো রেজাল্ট। যেমন মানে প্রথমে বললাম যে এক্স ঘটে, ঠিক আছে, এক্স হয়, ইন কনসিকুয়েন্স অ্যাক্সিডেন্টটা ঘটে। তাহলে ইন কনসিকুয়েন্সের আগে হবে কারণ, তারপরে ইন কনসিকুয়েন্সের পরে হবে রেজাল্ট। সো দিস আর দি ল্যাঙ্গুয়েজ অফ রিজনস মোটামুটি, কারণ অনেকগুলো থাকলো, আমাদের 2-3টার বেশি লাগে না কখনো, সর্বোচ্চ 3টা লাগলে তো বিরাট ব্যাপার এক কথার ভিতরে বা একটা স্পিকিং এর ভেতরে। প্রেডিকশন ছিল 2 নম্বর, 3 নম্বর ছিল এটা। কি কি ছিল আগে? 2 নম্বর প্রেডিকশন, 3 নম্বর রিজনস, এখন হবে 4 নম্বর। চার নম্বর কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের কি কি হবে? দেন স্ট্রাকচার, দেন, বেটার দেন, লেস দেন। সো এই দেন স্ট্রাকচার হলো একটি, এই দেন স্ট্রাকচারে অনেক কিছু বলা যায়, তাই না? আচ্ছা, তারপরে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট কি হতে পারে? কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টে যেমন আমরা মানে লাইক ইউজ করতে পারি। লাইক মানে যে আমরা বলি যে ওইটার মতো এইটা, তাহলে এটা তো কম্পেয়ার করা। আনলাইক ইউজ করতে পারি, এটা কিন্তু লাইকলি আর আনলাইকলি না। লাইকলি আর আনলাইকলি হচ্ছে অ্যাডভার্ব, আর লাইক আর আনলাইক হচ্ছে প্রেপোজিশন। লাইক যখন মতো, আর লাইকলি মানে সম্ভাব্য, ওটা অ্যাডভার্ব।
আর লাইক আর আনলাইক হচ্ছে গিয়ে দুটো উল্টা, দুইটাই প্রেপোজিশন, মতো আর মতো না। আনলাইক আনলাইক মেন, উইমেন, তার মানে উইমেন যা করে এটা মেন করে না আর কি। সো ইজ এ কম্পারিজন, ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন। সিমিলার টু যদি একই হয়, সিমিলার ইজ ফলোড বাই টু। যদি আলাদা হয় তাহলে ডিফারেন্ট, ডিফারেন্টে অনেক সময় ডিফারেন্টে অনেকে দেন লিখে ফেলে, অনেকে ভুলে। হ্যাঁ, তো ডিফারেন্টে দেন লেখা যাবে না, ডিফারেন্ট হবে ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্ট ইজ ফলোড বাই ফ্রম এন্ড সিমিলার ইজ ফলোড বাই টু। সো দেন একটা, সেম টু সেম বলে তো কোনো জিনিস নাই দুনিয়াতে। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে দা সেম অ্যাজ, এটা একটা কম্পারিজন এবং তার রেজাল্ট। দা সেম অ্যাজ, খেয়াল করেন সেম এর আগে দা থাকবে, পরে থাকবে অ্যাজ। সেম টু সেম কোনো ইংলিশ নাই দুনিয়াতে। হ্যাঁ, একদম অ্যাবসলিউটলি রং এবং ইডিওটিক এবং স্টুপিড ইংলিশ, হাস্যকর ইংলিশ। দা সেম অ্যাজ এরকম। আচ্ছা, তাহলে কন্ট্রাস্টের সময় আমরা কি করব? কন্ট্রাস্ট আমরা অনেক ভাবে করতে পারি, যেমন হাউ এভার, বাট, while, though, although একই, although, however, but, while, though, although, nevertheless, in spite, despite, nevertheless মানে ওই ঘটনা সত্ত্বেও, ওই বিষয় সত্ত্বেও, যে in spite of the fact that আর কি, ওরকম nevertheless। উদাহরণ কিরকম? উদাহরণ হচ্ছে এরকম, যে people know what are the types of bad people know what's the definition and types of or attributes, or people know what are the definition and characteristics of bad attitude। আমি বললাম তা সত্ত্বেও, জানা সত্ত্বেও, nevertheless many people are into bad behavior or negative behavior। তাহলে তা সত্ত্বেও, এই ঘটনা সত্ত্বেও। In spite, however, but, while, in spite, despite, on the other hand, on the contrary, তারপরে in contrast, by contrast, আর দরকার নেই। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন, আর এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কন্ট্রাস্ট। যেখানে যে একবারে লিখছি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, সেখানে ফার্স্ট প্যারাটা হলো গিয়ে প্রথমটা, আর সেকেন্ড প্যারাটা হলো দ্বিতীয়টা, কন্ট্রাস্ট। এই চারটা মোটামুটি একটু দেওয়ার মতো বেশি ছিল, আর বাকি যেগুলো আছে এগুলো আমি জাস্ট তুলে আপনাদেরকে এটা আপলোড করে দেবো, ওখানে অত বোঝার মতো তেমন কিছু নেই। তো এই যে বিষয়গুলো বললাম, এখন আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো, যে এগুলাকে আমরা মানে মানে উত্তর কেমন হবে, একটা একটা ইয়ের উত্তর কেমন হতে পারে, মানে এই পার্ট 3 এর উত্তর কেমন হতে পারে। ধরেন আপনাকে প্রশ্ন করলো, আচ্ছা, প্রশ্নটা করার সাথে সাথে আপনারা বলবেন যে এটা কি টেস্ট করছে, কি টেস্ট করছে এটা বলবেন, ঠিক আছে? পিওভি মানে পয়েন্ট অফ ভিউ, মানে ওপিনিয়ন। পিওভি মানে পয়েন্ট অফ ভিউ, আপনার ওপিনিয়ন, বা পিওভি মানে পয়েন্ট অফ ভিউ মানে দৃষ্টিভঙ্গি, আর দৃষ্টিভঙ্গি মানে ওপিনিয়ন প্রকাশ করা। সো পিওভি মিনস পয়েন্ট অফ ভিউ সমান সমান ইওর ওন ওপিনিয়ন, ঠিক আছে? আচ্ছা, সাথে সাথে বলবেন যে প্রশ্নটা কোন অ্যাঙ্গেলের। ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল নিড টু শো দেয়ার স্টেটাস ইন সোসাইটি? মানুষ সোসাইটিতে কেন তার স্টেটাস দেখায়? ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল নিড টু শো দেয়ার স্টেটাস ইন সোসাইটি? পিওভি না। এই যে প্রশ্ন বোঝাটা খুব জরুরি, নাহলে পুরো উত্তরগুলো ভুল হয়ে যাবে। যেমন বলছে ওয়াই মানে রিজন। এখন আপনি যদি বলেন, দেখেন একটা জিনিস খেয়াল করেন সবাই, আমার কথাটা ভালো করে শুনেন সবাই। বললো ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল নিড টু শো দেয়ার স্টেটাস ইন সোসাইটি। এখন সে উত্তর দেওয়া শুরু করলো, সে চিন্তা করলো এটা তো আমার ভিউ না, কারণ আমি বলতে চাই যে পিপলের সোসাইটিতে এত ভাব মারার কোনো দরকার নাই, মানে শো করার কোনো দরকার নাই। তখন আপনি বলবেন নো, আই ডোন্ট থিঙ্ক দ্যাট পিপল নিড টু শো দেয়ার স্টেটাস ইন সোসাইটি। এটা দিয়ে যদি শুরু করেন আপনি একেবারেই অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন, একেবারেই অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। আপনাকে বলেছে ওয়াই ডু ইউ থিঙ্ক, বলে নাই ডু ইউ থিঙ্ক। যখন বলবে ওয়াই ডু ইউ থিঙ্ক, ধরে নিতে হবে যে এইটাই আপনাকে থিঙ্ক করতে বলছে এবং কারণটা বলতে বলছে। যে পিপলের যদি মানে ব্যাপার হচ্ছে, যদি আপনার মতের বিরুদ্ধে যায় কোনো রিজন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে আমাকে এটা চাপাই দেওয়া হয়েছে থিঙ্ক করতে,
এবং এইটা থিং যারা করে বা আপনি যদি করতেন এটা থিং, তাহলে আপনি এটাকে কিভাবে জাস্টিফাই করবেন, এটা হচ্ছে প্রশ্নটা। এখন খেয়াল করবেন কিভাবে উত্তরটা দিচ্ছে। I believe that this is because, দেখেন, I believe that this is because প্রথম লাইনে এসে যা চাইছে ওইটা মেরে দিছে, হিট করে দিছে। তারপরে বাকি তার ওই যে লেক্সিক্যাল রিসোর্স দেখবে, প্রোনাউন্সিয়েশন দেখবে, গ্রামার দেখবে। কিন্তু যে শুরুতে এটা করবে সাথে সাথে সে সিসিতে মার্ক পেয়ে গেল, মানে কোহিরেন্স এন্ড কোহিশন, অর্থাৎ সে প্রাসঙ্গিক উত্তর দিল, ঠিক আছে। সাথে সাথে সে ওই যে লেক্সিক্যাল রিসোর্সও পাইলো, যে দিস ইজ বিকজ দিয়ে, সাথে সাথে সে গ্রামারেও পাইলো। এখন দেখেন উত্তরটা কেমন হতে পারে। উত্তর আপনি এখন ধরেন যে আপনার একটা ভ্যারি করতে পারে, বাট শুরুটা এটা মাস্ট। এখন দেখি উত্তরটা কেমন হতে পারে। ধরেন বললো, I believe that this is because it's important in the society to show you have money or you are successful. It is natural, or the way we are brought up, that makes us feel like this. But also the pressure that society puts on everyone to be successful. And showing status is basically showing that you have money and you have success. So this is what people want to do. Going back to the example of the car, আমি বলেছিলাম আপনি রিজন দেন, রিজনের প্রশ্ন হইলেও রিজন দেন, না হইলেও রিজন দেন, বলছিলাম না যে এক নাম্বার গিভিং অ্যান্সার, গিভিং রিজন, তারপরে গিভিং এক্সাম্পল। তাহলে এখন একটা এক্সাম্পল দেই। Going back to the example of a car driving around in a Mercedes is a very clear show of status. It is basically, people say like this, look, I'm successful and I have the money. Another reason is possibly for respect. In many cultures, if someone has high status, then they will be respected by others and they may receive separate treatment. এত বড় হওয়ার দরকার নেই, মানে আপনি হয়তো বলতে পারেন এরকম, তার মানে হচ্ছে আপনাকে বিলিভ করতে বলা হচ্ছে যে যারা শো করে কেন করে আর কি। মানে আপনি বলবেন যে দিস ইজ বিকজ people love to have people love to show off their money in terms of the status, or love to show off the status in terms of the amount of money they do have. For example, দেখেন এই মাঝখানে কথা করে না বলে বলতে পারতাম, মানে সরাসরি এটাতে চলে গেলেন। For example, অথবা for instance, driving a Mercedes, it speaks volume about your money, and in turn it talks about your status. And another reason is perhaps the social status gives you more respect. So altogether, for these reasons, people love to show. প্রশ্ন করেছেন আমরা কি অলওয়েজ ফ্রেজ দিয়ে স্টার্ট করব? এই যে আমি এতগুলোর জন্য কেন দিলাম, আপনি কোন ফ্রেজ দিয়ে স্টার্ট করবেন? ওই যে যেই অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলের ফ্রেজ দিয়ে স্টার্ট করবেন। স্টার্ট মানে খালি ফ্রেজটা একেবারে বিগিনিং এ হতে হবে এমন না, বাট বিগিনিং লাইনে থাকতে হবে, বিগিনিং লাইনে থাকতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ দি বেস্ট, কারণ এক্সামিনার ইজ ওয়েটিং। আমি যেটা বললাম এটা কিন্তু এক্সামিনারের মাইন্ডসেট বললাম আপনাকে, এবং আমরা প্রশ্নগুলো চেক করে দেখেছি, তাই তো? মিলে তো হয় অ্যাডভান্টেজ চেক করতেছে, নাহলে সাজেশন চেক করতেছে, নাহলে ওপিনিয়ন চেক করতেছে, নাহলে রিজন চেক করতেছে, নাহলে সবগুলোর প্রশ্ন এরকম কেন? টপিক আলাদা কিন্তু প্রশ্নের অ্যাঙ্গেল দেখছেন, প্রশ্নের অ্যাঙ্গেল কিন্তু এগুলোর বাইরে না। তো তার মানে এক্সামিনার ওয়েট করতেছে, এক্সামিনার যার জন্য ওয়েট করতেছে, আপনি গেস্টের জন্য বসে আছেন, দেরি হলে ভালো লাগে না দ্রুত আসলে ভালো লাগে? এক্সামিনার যা চাচ্ছেন এটা ফার্স্ট লাইনে দেখায় দেওয়া মানে এক্সামিনার স্যাটিসফাইড, তার মানে কাম কিন্তু অর্ধেক হয়ে গেছে। এখন বাকি যদি গ্রামারটা আমার ভুল না হয়, ওই যে একটু মানে একটু লঙ্গার সেন্টেন্সে কথা বলেন আর একটা এক্সাম্পল দেন আর সুন্দরভাবে র্যাপ আপ করে ফিনিশ করেন, তাইলে আপনার বাস গেম ওয়ান। এই যে উইন ওন বলি আমরা এটাকে, উইনের ফার্স্টনেস ওন বলি, এটার উচ্চারণ ওয়ান, এটার উচ্চারণ ওয়ান।